বাসা থেকে বেরিয়ে হাঁটতে থাকে অজিহা, রাসেল এবং জেনি। অজিহা এবং রাসেলের কাছে গন্তব্য জানা থাকলেও জেনির কাছে তা উদ্দেশ্যহীন। সে উদ্দেশ্যহীনভাবে শুধু রাসেল এবং অজিহাকে ফলো করে হাঁটছে। অনেকবার জিজ্ঞাসা করেছে তারা কোথায় যাচ্ছে, কিন্তু কেউই কোনো জবাব দেয়নি। শুধু মুচকি হেসে বলেছে একটু অপেক্ষা করুন। কিছুক্ষণ হাঁটার পর জেনি দেখলো তারা একটা পার্কের দিকে যাচ্ছে। ও একটু অবাক হলেও বুঝতে পারলো এখানে আসার কারণ। অজিয়া এবং রাসেল তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নেওয়ার চেষ্টায় আজ থেকে লেগে পড়েছে। জেনিও আর এই পরিবেশে এসে নিজের মুখ ভার করে থাকতে পারল না। ওদের সাথে হাসি খুশি সময় কাটাতে লাগলো। সোনালি বিকেলটা গধূলির সন্ধ্যায় কোলে ঢলে পড়েছে। পশ্চিমের আকাশে চেয়ে আছে রক্তিম লালচে আভা। তার মানে এখন সূর্য অস্ত যাবার তোড়জোড় শুরু করেছে। অজিয়া কি মনে করে হঠাৎ বলে উঠল, চলুন না আমরা সমুদ্রের বুকে তলিয়ে যাওয়া অস্তমিত সূর্যটা দেখে আসি। অজিহার আবদারে রাসেল না করতে পারল না, কারণ এটা আসলে এক সুন্দর দৃশ্যের জন্ম দেয়। জেনিও অজিহার কথায় সায় দিল। সে কখনো এসব দেখেনি, তাই অজিহাদের সাথে গেল সমুদ্র পাড়ে। সমুদ্র পাড়ে উপস্থিত হতে না হতেই পশ্চিমের দিকে আস্তে আস্তে তলিয়ে যাওয়া সূর্যটার দিকে চোখ রাখে তিনজনে। কি অপরূপ সেই দৃশ্য, যেন সেখানেই মন আটকে গেছে। ফিরে আসার কথাও তারা ভুলে গেছে। তাদের মতো হাজার হাজার পর্যটক ভিড় করেছে সন্ধ্যার এই দুর্লভ দৃশ্য দেখার জন্য। সূর্যটা যখন পুরোপুরি হারিয়ে গিয়ে সন্ধ্যা নামলো ধরিত্রীপুরে, তখন তিনজন আবারও হাঁটা লাগালো। জেনি ভাবলো এবার হয়তো তারা বাসায় ফিরবে, কিন্তু কিছুক্ষণ পর দেখলো তারা যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে যাচ্ছে না। তাই জেনি আবারও জিজ্ঞাসা করলো, আমরা কি বাসায় ফিরছি না? অজিয়া হেসে বলল, আর কিছুটা সময় অপেক্ষা করুন, এত তাড়া কিসের? বলেই তারা আবারও হাঁটা ধরল। জেনি লক্ষ্য করলো তারা একটা বড় এবং আলিশান রেস্টুরেন্টে ঢুকছে। জেনি অবাক হয়ে বলল, আমরা এখানে কেন যাচ্ছি? কাবাডি খেলতে। অফকোর্স খাবার খেতে যাচ্ছি। এটা কেমন প্রশ্ন ম্যাম? রাসেল একটু মজা করে বলল। জেনি আবার বলল, কিন্তু এখানে কেন? বাসায়ও তো খেতে পারি। পাশ থেকে অজিহা বলে উঠে, ম্যাম, আজকের প্ল্যানটা অন্যরকম, তাই আমি রাতে খাবারও রান্না করিনি। আপনি যদি বাসায় যেতে চান যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তবে রাতে কিন্তু হয় গিয়ে রান্না করে খেতে হবে, না হলে না খেয়ে থাকতে হবে। অজিহার কথা শুনে জেনি বুঝতে পারে রাসেল এবং অজিহা দুজনেই প্ল্যান বানিয়ে তারপর নেমেছে রাস্তায়। তাই অগত্যা তাদের কথা না বাড়িয়ে তাদের সঙ্গ দিল জেনি। কিছুক্ষণের মধ্যে সুন্দর একটা রাউন্ড টেবিলে বসলো তিনজনে, এবং সাথে সাথে একজন ওয়েটার এসে জানতে চাইলো তারা কি অর্ডার করবে। রাসেল সবার কাছ থেকে শুনে অর্ডার করে দিল। জেনি প্রথমে কিছু অর্ডার করতে চাইছিল না, পরে অজিহা এবং রাসেলের জোরাজোরি দেখে শেষমেশ অর্ডারটা করেই ফেলে। তিনজনে ভরপেট খেয়ে বিল পরিশোধ করে বাইরে আসে। তারপর বাড়ির পথের দিকে হাঁটা লাগায়। সেখান থেকে তাদের বাসা 5 মিনিটের পথ বিধায় তারা হেঁটে যাবার সিদ্ধান্ত নেয়। পথে যেতে যেতে রাসেল একটা আইসক্রিমের গাড়ি দেখতে পায়। অজিয়া এবং জেনিকে দাঁড়াতে বলে রাসেল দৌড়ে গিয়ে 3টা ডিপলি কোটেড চকবার আইসক্রিম নিয়ে আসে। দুজনার হাতে দেয়। অজিয়া অবাক না হলেও জেনি তো অবাক। একেই তো পার্কে তারা টুকিটাকি ফাস্টফুড খেয়েছে, তার উপর এখন এত হেভি ডিনারের পর আবার আইসক্রিম। জেনি বলল, এত কিছুর পর আবার এটা কেন? ম্যাম, শুনেছি আপনি কখনো বাংলাদেশে যাননি, তাই এটা স্বাভাবিক বিষয়। আপনি বাংলার কালচার সম্বন্ধে তেমন একটা অবগত নন, শুধু মা বাবার কাছ থেকে মুখের ভাষাটাই শিখেছেন। এটা হচ্ছে আমাদের বাংলার কালচার। জেনি অবুজের মতো রাসেলের দিকে তাকিয়ে আছে। মুখ দেখে বোঝা যাচ্ছে রাসেল এত সময় যা যা বলেছে তার সবটা জেনির মাথার এক হাত উপর দিয়ে গেছে। তাই রাসেল আরো স্বাভাবিকভাবে বলল, দাঁড়ান বুঝে বলি। আমাদের বাঙালি সমাজে একটা কালচার আছে, আর তা হলো শেষ পাতে অথবা খাবার খাওয়ার পর মিষ্টি খাওয়া। এছাড়া এটা আজ থেকে নয়, অনেক অনেক বছর আগে থেকে চলে আসছে এই রীতি। আর তাছাড়া মুসলমানদের জন্য এটা একটা রীতির মতোই। এটা যে মান্য করা বাধ্যতামূলক এমনটা নয়। তবে শুনেছি আমাদের শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি খাওয়ার পর মিষ্টিমুখ করতেন, তাই বলা হয় খাবার পর মিষ্টিমুখ করে সুন্নত। এখানে তো মিষ্টি পেলাম না, তাই আইসক্রিম নিয়ে এলাম। আইসক্রিমে তো মিষ্টি হয়। তাই বাই দ্য ওয়ে, আপনার এই আইসক্রিমটা পছন্দ হয়েছে তো? আমি না জেনে এনেছি, আপনি চাইলে এখনই অন্য আরেকটা আনতে পারি। জেনি এতক্ষণ মন দিয়ে রাসেলের কথা শুনছিল। কি সুন্দর করে ছেলেটা সবকিছু সাবলীল ভাষায় জেনিকে বুঝিয়ে দিল। জেনির ঘোর ভাঙে রাসেলের শেষ প্রশ্নে, তারপর বলে, না না, তার কোনো প্রয়োজন নেই। ইনফ্যাক্ট আপনি না জেনেই আমার পছন্দের তালিকায় স্থান পাওয়া একটা আইসক্রিম এনেছেন। আমি এটাও বেশ পছন্দ করি, তাই আর অন্য আইসক্রিমের দরকার নেই। এখন চলুন বাসার দিকে যাওয়া যাক। বলেই তিনজনা আইসক্রিম খেতে খেতে বাসার দিকে পা বাড়ায়। রাত কয়টা বাজে তা খেয়াল নেই জেনির। উন্মুক্ত জানালার পাশে বসে আছে সে। তারা বাসায় ফিরে আসার পর ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ বসে গল্প করেছে। সাগর পাড়ে তোলা ছবিগুলো ভালোভাবে দেখেছে, তা নিয়ে নানা রকম আলোচনা করেছে।
তারপর সবাই যে যার মতো করে রুমে গিয়ে শুয়ে পড়েছে। জেনি এসে শুয়ে থাকলেও তার ঘুম কেন জানি না তাকে ধরা দিচ্ছিল। তাই এপাশ ওপাশ করতে করতে একটা সময় বিরক্ত হয়ে জানালার পর্দা সরিয়ে দেখে বাইরে জ্যোৎস্না উপচে পড়ছে। তাই জেনি জানালার পাশে বসে আকাশের বুকে উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে। চাঁদ নামক উপগ্রহের দিকে অপলকে তাকিয়ে রইল। দূর থেকে সাগরের ঢেউয়ের আওয়াজ ক্ষীণ হয়ে ভেসে আসছে। সব মিলিয়ে রাতটা আজ অন্যরকম লাগছে জেনির কাছে। জেনি খেয়াল করলো অন্য দিনের মতো তাকে আজ কষ্টরা ঘিরে ধরতে পারেনি। ভেতর থেকে বেশ হালকা বোধ করছে জেনি। হাসিটা মুখে না ফিরলেও কিছুটা প্রশান্তি যেন তাকে ছুঁই ছুঁই করছে। তার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, তবে এই অনুভূতি এক ছটাক শান্তির অনুভূতি। হঠাৎ করেই মনে পড়ে গেল আজকের বিকেল থেকে অজিহাদের সাথে কাটানো সময়গুলো। ভাবতেই কেমন একটা প্রশান্তির হালকা বাতাস তাকে ছুঁয়ে গেল। জেনি বুঝতে পারলো সে এখানে এসে কোনো ভুল করেনি, বরং এখানে মিলবে তার শান্তি। আজ বিকেলটা সে রাসেলকে নিজের প্রিয় মানুষ হিসেবে দেখেনি, বরং দেখেছে অজিহার স্বামী এবং নিজের ভালো বন্ধু হিসেবে। তাই হয়তো সে তাদের সাথে এত ভালোভাবে কোনো দ্বিধা ছাড়াই সময় কাটাতে পেরেছে। এত ভালো মুহূর্তের সাক্ষী হয়েছে, যা তাকে এখন এতটা হালকা বোধ করতে সাহায্য করছে। তাই জেনি মনে মনে সিদ্ধান্ত নিল সে রাসেলকে ভুলে যাবে। কি লাভ একতরফা ভালোবেসে? দিন শেষে তো তাকে কাটতেই হবে, আর সবটা তাদের জানিয়ে দিয়েও লাভ নেই। রাসেল হয়তো চাকরি ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যেতে পারে, হয়তো তার মুখ আর দেখতে চাইবে না। এতে করে সে তার প্রিয় মানুষ তো হারাবেই, সাথে হারাবে একজন ভালো বন্ধু। অন্যদিকে অজিহা মেয়েটা প্রচন্ড ছেলে মানুষ, সে হয়তো এসব সহ্য করতে পারবে না, সেও ভেঙে পড়বে প্রচুর। দেখা গেল তার এই কথা রেশ ধরে রাসেল আর অজিহার সম্পর্কে তিক্ততা জন্ম নেবে। ফলস্বরূপ অজিহাও হারাবে তার অতি নিজস্ব প্রিয় মানুষকে। এমন চঞ্চলতায় পরিপূর্ণ মেয়েটির গায়ে লেগে যাবে ডিভোর্সের তকমা। তাহলে এত কিছু করে কি হবে? তার একটা ভুল সিদ্ধান্তে 3টা জীবন নষ্ট হয়ে এলোমেলো হয়ে যাবে। তাই এর থেকে ভালো হবে নিজে সবটা ভুলে তাদের দিকে বন্ধুত্বের হাত বাড়াবে। এতে সে একটা নয় বরং 2টা ভালো বন্ধু পাবে তার জীবনে। তাই জেনি নিজের মনকে বুঝালো কাল থেকে সে যতটা সম্ভব নর্মাল বিহেভ করার চেষ্টা করবে, নিজেকে একদম আগের মতো করে তুলবে। হঠাৎ আবারও জেনির অন্তরাত্মা থেকে প্রশ্ন বেরিয়ে আসে, আমি কি পারবো সবটা মেনে নিয়ে নিজেকে গুছিয়ে নিতে? জেনি রাসেলদের বাসায় এসেছে ইতিমধ্যে তার 7 দিন পেরিয়ে গেছে। এই 7 দিনে রাসেল আর রোজিয়া কি না কি করেছে তার জন্য নাওয়া খাওয়া ভুলে তার পিছনে পড়েছিল ওরা দুজন। কিসে জেনি স্বাভাবিক থাকবে সেই কাজে ব্যস্ত থাকতো দুজন। দেখে মনে হতো জেনি বুঝি তাদেরই পরিবারের একজন এবং খুব কাছের কেউ। জেনিকে স্বাভাবিক রাখার চক্করে রাসেলদেরও একটু ফায়দা হয়েছে। অজিহা এখানে আসার পর থেকে 1 বছর পেরিয়ে গেছে, অথচ সেইভাবে মেয়েটাকে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারেনি কাজের ব্যস্ততার জন্য। আর এখন কাজের তেমন চাপ নেই। রাসেলের বড় বস অর্থাৎ জেনির বাবা স্পেশাল পারমিশন দিয়ে রেখেছে রাসেলকে, সে যখন খুশি ছুটি নিতে পারবে। তাই সে ছুটিকে কাজে লাগিয়ে তারা প্রচুর ঘুরেছে গত 7 দিনে। জেনি তাদের মূল উদ্দেশ্য ছিল, কিন্তু জেনির বদৌলতে অজিয়াকে গত 1 বছরে যা দেখাতে পারেনি তা গত 7 দিনে দেখিয়ে দিয়েছে। তারা প্রচুর জায়গা ঘুরেছে, দেখেছে, জেনেছে। সমুদ্রের তটে গিয়ে রং বেরঙের ফানুস উড়িয়েছে, সমুদ্রে গোসল করেছে, পার্কে ঘুরে বেরিয়েছে, বিভিন্ন মিউজিয়াম সহ অনেক জায়গা ঘুরেছে। রাস্তার পাশে বসে ফাস্টফুড খেয়েছে, তারপর আইসক্রিম খেয়েছে ইচ্ছে মতো, আরও কত কি। সবকিছুই যেন মনে রাখার মতো। এই 7টা দিন যেন জেনিকে অনেকটাই বদলে দিয়েছে। আগের থেকে বেশি হাসি খুশি, প্রাণবন্ত। চেহারায় সেই শুকনো ভাব বা অগোছালো ভাবটা নেই, মনে হচ্ছে অনেকটাই ফিট। রাসেল প্রতিদিনই ফোন করে জেনির বাবাকে আপডেট দেয়। মেয়ের পরিবর্তন হচ্ছে শুনে জেনির বাবা তো খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়ে। জেনির বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবেন অবশেষে তাহলে আলোর মুখ দেখবে মেয়েটা। সকাল 7টা বাজে। রাসেল এবং জেনি ডাইনিং টেবিলে বসে গল্প করছে এটা সেটা নিয়ে, আর অজিহা কিচেনে ব্রেকফাস্ট বানাচ্ছে। ডাইনিং রুম আর কিচেনে একদম লাগোয়াভাবে, অর্থাৎ পাশাপাশি, এবং মাঝে কোনো দেয়াল না থাকায় সহজে কিচেন থেকে ডাইনিংও দেখা যায়, আর সেখানে দাঁড়িয়ে স্পষ্টভাবে কথা শোনাও যায়, বলাও যায়। মোট কথা ডাইনিং থেকে কিচেনের দূরত্ব গুনে গুনে 4 কিংবা 6 পা। অজিহা কফি করে দিয়েছে রাসেল এবং জেনিকে। তার মাঝে মাঝে সে কফির মগে চুমুক দিচ্ছে আর গল্প করছে। অজিহাও কাজ করা অবস্থায় মাঝে মাঝে কিছু জবাব দিচ্ছে। অমলেট তৈরি করবে বলে অজিহা মরিচ এবং পেঁয়াজ কাটছিল। রাসেলদের দিকে তাকিয়ে কথা বলার সময় কথার মাঝে হঠাৎ আ শব্দ করে উঠল। অজিহার শব্দ শুনে রাসেল এবং জেনি দৌড়ে গিয়ে দেখে অজিহার আঙ্গুল কেটে গেছে। অনেকটাই কেটে গেছে তা নয়, তবে যেটুকু কেটেছে তাতেই বেশ খানিকটা রক্ত বেরিয়ে গড়িয়ে পড়েছে অজিহার আঙ্গুল বেয়ে। রাসেল সে দৃশ্য দেখে অজিহার আঙ্গুল চেপে ধরে বেসিনে নিয়ে পানি ছেড়ে দিয়ে অজিহার হাত রাখলো পানির নিচে। তারপর হাতটা ধুয়ে অজিহাকে বলল অন্য হাত দিয়ে আঙ্গুলটা চেপে ধরে রাখতে। তারপর নিজে দৌড়ে গিয়ে দ্রুত ফার্স্ট এড কিট বক্সটা নিয়ে এলো। তারপর অজিহার কাটা আঙ্গুলটা ধরে বলল, দেখি দেখি, ইস কতটা কেটে গেছে,
তুমি আসলে ছেলে মানুষ, এতটা কেয়ারলেস হলে কিভাবে হবে? কে বলেছিল পেঁয়াজ কাটা অবস্থায় আমাদের দিকে তাকিয়ে কথা বলতে? হয় আমাদের দিকে তাকিয়ে কথা বলে নিতে, আর না হয় আগে হাতের কাজটা শেষ করে নিতে। কে বলেছিল পাখামি করে দুটো কাজ একসঙ্গে করতে? এখন দেখলে তো কতটা কেটে গেল। এই জন্য বলি বেশি পাকনামি করবে না। কিন্তু না, কে শোনে কার কথা? কথাগুলো একদমে বলে থামলো রাসেল। অজিয়া মুচকি হেসে বলল, আরে সামান্য একটু কেটেছে, এটা নিয়ে এত ভাবার কি আছে? তাছাড়া কে জানতো এমন আচমকাই হাতটা কেটে যাবে। আর এমনিতেও আমার তেমন একটা। অজিয়াকে কথা কমপ্লিট করতে না দিয়ে রাসেল সামান্য ধমকে সুরে বলে ওঠে, চুপ, একদম চুপ। আর একটা কথাও নয়। কে জানতো মানে এটা কি? হ্যাঁ, এখানে একটা বাচ্চাকেও যদি বলা হয় সে বলে দিতে পারে। এই জন্য বলে আপন ভালো পাগলে বোঝে। কিন্তু না, তুমি তো মহাজ্ঞানী, তুমি তো এসব মানবে না। এখন চুপচাপ বসো, আঙ্গুলে অ্যান্টিসেপ্টি লাগিয়ে ব্যান্ডেজ করে দিতে হবে। কিন্তু আমার তো। বলেছি না চুপ। চুপ মানে একদম চুপ। অজিয়া আর কথা বাড়ায় না। জেনি তো শুধু রাসেলের ধমক শুনে গেছে এতক্ষণ, কিছু বলার সময় পেয়ে ওঠেনি। রাসেল একটু তুলোতে হালকা একটু স্যাভলন মাখি অজিয়ার আঙ্গুলের কাটা জায়গাটা পরিষ্কার করতে গিয়ে কতবার যে পিছিয়ে আসছে তা বলার মতো না। ক্ষতর কাছে নিয়ে গিয়েও তাতে না লাগিয়ে অজিয়াকে বলছে, খুব ব্যথা করছে তাই না? সরি, একবার ব্যান্ডেজটা করে দেই, তারপর ঠিক হয়ে যাবে। এটা সেটা বলে ক্ষত হওয়া জায়গা ফু দিচ্ছে আরো কত কি। রাসেলের এমন আদিক্ষেতা দেখে অজিয়া নিজেই বিরক্ত বোধ করছে। সেই কখন থেকে বলছে ব্যান্ডেজ করে দিতে, তা না, শুধু শুধু এতটা সময় নষ্ট করছে। এর থেকে অজিয়া নিজেই নিজের ক্ষত স্থান এত সময় 10 বার ব্যান্ডেজ করে ফেলতে পারত। রাসেলের এমন কাণ্ড দেখে জেনি আর অজিয়া একে অপরের দিকে চাওয়াচাই করলো। অবশেষে উপায় না পেয়ে দুজনেই জোরে হেসে দিল। রাসেল ওদের হাসি দেখে বোকার মতন তাকিয়ে বলল, এ কি, তোমরা হাঁটছো কেন? জেনি হাসতে হাসতে বলে, হাসবো না তো আর কি করব বলুন? আপনি তো সে কখন থেকে ট্রাই করছেন এবং বলছেন যে ব্যান্ডেজ করতে হবে। এখন অবধি ক্ষতস্থানে আপনি স্যাভলন লাগাতেই পারলেন না। মনে হচ্ছে স্যাভলন লাগালে অজিহার না আপনার ব্যথা লাগবে, আর সেই ব্যথার ভয়ে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন। অথচ এমন ভাব করছেন যেন অজিহা ব্যথায় ছটফট করছে। এমন করলে ব্যান্ডেজ করা আজ কেন, এ জন্মে হবে কিনা সন্দেহ আছে। আপনি তো দেখছি বেশ বউ পাগল লোক মশাই। কথাগুলো বলে জেনি আবারও হেসে দিল। জেনির কথা শুনে রাসেল বলল, আসলে ম্যাম, যাদের আমরা ভালোবাসি তাদের গায়ে একটু ফুলের টোকা লাগলেও আমাদের মনটা সহ্য করতে পারে না। তাহলে এখানে তো ক্ষত হয়ে রক্ত বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, তাহলে এটা কি করে মানবেন বলুন? তাই তো আমি নার্ভাস হয়ে পড়ে গেছি। রাসেলের এই কথাটা জেনিকে ভেতর থেকে নাড়িয়ে দিল। নিমিষেই তার মুখাভঙ্গি পাল্টে গেল। অজিহা বুঝতে পারল এখানেই এদের না থামালে ইমোশনের বন্যা বয়ে যাবে এখানে। তাই সে গলা ঝেড়ে বলল, থাক, হয়েছে, আপনাকে আর ব্যান্ডেজ করতে হবে না, আমি নিজেই করে নিচ্ছি। ওদিকে আমার ব্রেকফাস্ট বানাতে হবে। অজিহার তারা পেয়ে দুজনেই স্বাভাবিক হয়। রাসেল দ্রুত অজিহার আঙ্গুল ব্যান্ডেজ করে দেয়, তারপর বলে, এখন আর তুমি এখানে থাকতে পারবে না, যাও গিয়ে ম্যামের সাথে গল্প করো। অজিহা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, রান্না করব না মানে? তাহলে খাবো কি? কেন, আমি আছি না। এই রাসেল খানকে আন্ডার এস্টিমেট করে ভুল করো না। কখনো তো আমার হাতের রান্না খাওনি, আজ খাবে আমার হাতের খাবার। রাসেলের কথা শুনে অজিহা একটু মুখ ভেঙচি দিয়ে বলল, আসছে আমার বাবুর্চি ব্রেকফাস্ট খাইয়ে রান্নার বড়াই দেখাতে। আজ শুনুন, ব্রেকফাস্ট যে কেউ বানাতে পারে, তাই এই সামান্য ব্রেকফাস্ট বানিয়ে নিজেকে বিশাল বাবুর্চি বলে দাবি করা আর নিজের ঢাক নিজে পেটানোর মতো ব্যাপার হয়ে গেল না? বলেই অজিহা আর জেনি মুখ টিপে হাসতে লাগলো। ওদেরকে হাসতে দেখে রাসেল বলল, এক্সকিউজ মি। অজিহা একটু ভাব নিয়ে বলল, ইয়েস, এক্সকিউজ। ডোন্ট আন্ডার এস্টিমেট মি। আর কে বলেছে আমি শুধু ব্রেকফাস্ট বানাবো? আর সারাদিনের রান্নার প্ল্যান আমি করব, এবং শুধু প্ল্যানিং নয়, রান্নাটাও আমি করব। আর এই বাবুর্চি বাবুর্চি করছো কেন? এটা ফরেন কান্ট্রি, তাই আমাকে শেফ বলো, শেফ। শেফ নাকি বাবুর্চি তা তো রান্না খাওয়ার পরেই বোঝা যাবে। ওকে, দেখা যাবে। ডোন্ট আন্ডার এস্টিমেট মি। আর কে বলেছে আমি শুধু ব্রেকফাস্ট বানাবো? আর সারাদিনের রান্নার প্ল্যান আমি করব, শুধু রান্নার প্ল্যানিং নয়, রান্নাটাও আমি করব। আর এই বাবুর্চি বাবুর্চি করছো কেন? এটা ফরেন কান্ট্রি, তাই আমাকে শেফ বলো, শেফ। শেফ নাকি বাবুর্চি তা তো রান্না খাওয়ার পরেই বোঝা যাবে। ওকে, দেখা যাবে। বলেই রাসেল নিজের কাজে মন দিল। জেনি এতক্ষণ বসে বসে রাসেল আর অজিহার খুনসুটি দেখছিল। কি প্রাণবন্ত তাদের সংসার সম্পর্ক। এরকমটা তো তার ক্ষেত্রেও হতে পারত। তৎক্ষণাৎ জেনি নিজের ভাবনাটাকে কন্ট্রোল করে নিল। সিদ্ধান্ত নিল সে আর এসব ভাববে না। তারপর অজিহার রাসেলকে উদ্দেশ্য করে বলল, আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলুন, কি বলবেন? আমি সিদ্ধান্ত নিয়েছি যতটা সম্ভব স্বাভাবিক হয়ে যাওয়ার চেষ্টা করব। আমি একটা জিনিস বুঝতে পেরেছি, যার জন্য আমি নিজেকে কষ্টে রেখেছি।
সে তো আমাকে নিয়ে ভাবছে না, বরং তৃপ্তি নিজের সংসার নিজের সম্পর্ক নিয়ে বেশ সুখে আছে। তাহলে আমি কেন তাকে ভেবে কষ্ট পাবো? আমিও তো একটা নর্মাল এবং হ্যাপি লাইফ ডিজার্ভ করি। আর আমি চাইলেও সে আমার হবে না। সে এখন অন্য কারো নিজস্ব মানুষ। তাই আমিও নিজেকে নিজের মতো করে গুছিয়ে নেব, নিজেকে সামলে নতুন করে পথ চলা শুরু করব। জেনির কথা শুনে রাসেল এবং অজিহা দুজনে অনেক খুশি হলো। দুজনাই বলল, রাসেল, আমরা আপনার জন্য অনেক খুশি। অবশেষে আপনি সবটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। এই খুশিতে আজ রাতে আমরা পার্টিতে যাব, আর পার্টি হবে আমাদের তরফ থেকে। এই কদিনে তোমরা আমাকে স্বাভাবিক করতে নিজের সবটুকু লাগিয়ে দিয়েছো। যেখানে যেখানে আমি কোনোদিন পা ফেলিনি সেসব জায়গায় নিয়ে গিয়েছো। আমি তো শুধু চিনতাম ক্লাব, ফ্রেন্ডসদের সাথে রাতভর পার্টি করা, লং ড্রাইভে যাওয়া, এইসব আর কি। তবে তোমরা আমাকে শিখিয়েছো জীবনের আসল আনন্দ ওসবে নয়, বরং ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে সীমাহীন আনন্দ লুকিয়ে থাকে। সূর্যোদয় বা সূর্যাস্ত দেখা, সমুদ্রে গোসল করা, রাস্তার পাশে ফাস্ট ফুড, আইসক্রিম খাওয়া, ফানুস ওড়ানো, রাস্তায় চলতে চলতে পাগলামি করা, আরো কত কি। অথচ এগুলোই আগে আমি সহ্য করতে পারতাম না। ভাবতাম ব্র্যান্ড, স্ট্যান্ডার্ড, এগুলোতে মানুষের পরিচয় এবং সুখ থাকে। কিন্তু আমি সম্পূর্ণ ভুল ছিলাম। তোমরা আমাকে সঠিক পথে এনেছো। তোমরা আমাকে অল্পতেই খুশি থাকতে শিখিয়েছো। ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে নিজের সর্বোত্তম খুশি খুঁজে নিতে শিখিয়েছো। মোদ্দা কথা, তোমরা আমার ভেতরে এক নতুন মানুষকে জন্ম দিয়েছো। এত এত কিছু করেছো আমার জন্য। তাই পার্টি তো আজ হবেই, তবে সেটা তোমরা নয়, বরং আমি দেব। রাসেল হেসে বলল, ঠিক আছে, যেহেতু ম্যাম চায় তিনি পার্টি দিবেন, তাহলে কি আমরা না করতে পারি? তাহলে ম্যাম যা চান আজ তাই হবে, এতে করে আমার খরচটাও বাঁচবে। কথাগুলো বলে রাসেল নিজের চোখ পিঞ্চ করে। রাসেল লাস্টের কথাটা মজা করে বলেছে, তাই তিনজনাই হেসে উঠেছে একসাথে। সারাদিন বেশ ভালোই কেটেছে তাদের হাসি ঠাট্টা। রাসেলের হাতের রান্না খেয়ে বেশ প্রশংসা করেছে জেনি আর অজিহা। অতঃপর রাসেল একটু অ্যাটিটিউড নিয়ে বলেছে, তাহলে কি এবার তোমরা মেনে নিচ্ছ আমি বাবুর্চি নই, বরং একজন ভালো খাবার রান্না করা শেফ? অজিহারা হার মেনে বলেছে, হ্যাঁ, মেনে নিচ্ছি, আপনি একজন কুখ্যাত শেফ। রাসেল গর্বের সাথে বলেছে। থ্যাংক ইউ। রাসেল অজিহার কথাটা ধরতে পারেনি দেখে অজিহার জেনি মুখ টিপে হেসেছে। কিছু সময় পর রাসেল মনে করে দেখে অজিহা তাকে বিখ্যাত না বলে কুখ্যাত বলেছে। তাই সে অজিহার দিকে ফিরে বলে, কি বললে? এত সময় পর রাসেল বিষয়টা বুঝতে পেরেছে দেখে অজিহা আর জেনির সে কি দম ফাটানো হাসি। তারপর রাসেল যে একটু অভিমানী মুখ করে তাকিয়েছে তাদের দিকে, তখন দুজন হাসি থামিয়ে বলেছে, সরি, আপনি কুখ্যাত নয়, বিখ্যাত শেফ। এবার তো আমাদের রেহাই দিন। বলে জেনি আর অজিহা রুমে চলে যায় আর রাসেল সবটা ক্লিন করে এসে অজিহাদের সাথে যোগ দেয়। এভাবেই কেটেছে তাদের সকাল থেকে দুপুরে আলোচনা করার এক পর্যায়ে তারা ঠিক করলো পার্টির জন্য নতুন ড্রেস কিনবে। জেনি আর অজিহা একই রকমের ড্রেস পরবে, আর তা হবে ব্ল্যাক কালারে, আর রাসেল পরবে ব্ল্যাক স্যুট প্যান্ট। রাসেলের যেহেতু পোশাক আগে থেকে ছিল, তাই রাসেলের শপিং করার প্রয়োজন নেই বলে ঠিক হয় শুধু জেনি আর অজিহার কাপড় কেনা হবে। তাই তারা দুপুরে খাবার পর বেরিয়ে পড়লো শপিং করার উদ্দেশ্যে। শপিং মলে গিয়ে জেনি এবং অজিহার দুজনেরই একটা ব্ল্যাক কালারের টপসের উপর চোখ আটকে গেল। তাই আর অন্য কিছু না ভেবে কথা না বাড়ি তারা সেই টপসটাই কিনে আনলো আর একই রকম হিলস কিনলো। তারপর আর কিছু টুকটাক শপিং করে একটা রেস্টুরেন্টে গেলে হালকা কিছু খাবার খেতে। তারপর তারা সবটা শেষ করে বাসায় ফিরে এসে যার যার রুমে যায় রেস্ট নিতে, কারণ কিছুক্ষণ পরে আবার বের হতে হবে তাদেরকে পার্টির উদ্দেশ্যে। কেউ একজন চোখ রাখছে অজিহাদের উপর। তাদের প্রতিটা পদক্ষেপ, প্রতিটা চালচলন যেন সেই আড়ালে থাকা ব্যক্তিটির নখদর্পণে। এটাও জানে অজিহারা শাইনিং স্টার ক্লাবে যাবে। সে ফোনটা হাতে নিয়ে কাউকে ফোন লাগালো। দুবার রিং হতে ওপাশ থেকে ফোন রিসিভ করে পুরুষালী কণ্ঠে কেউ বলল, হ্যালো ম্যাম, রকি হেয়ার, টেল মি অ্যাবাউট দ্য আপডেট। তারা ইংরেজিতে কথোপকথন করতে থাকে, যার বাংলা অর্থ দাঁড়ায়, ম্যাম, রকি বলছি, আমাকে আপডেট সম্পর্কে কিছু বলুন। শোনো রকি, তারা আজ শাইনিং স্টার ক্লাবে যাচ্ছে। তুমি ওখান থেকে নজর রেখো আর নর্মাল বিহেভ করার চেষ্টা করবে। কেউ যেন বিন্দু পরিমাণ সন্দেহ না করে। আর প্ল্যানের কথাটা মনে আছে তো? কি করতে হবে তোমায়? ইয়েস ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমার সবটা মনে আছে। আমি সবটা সামলে নিব, ডোন্ট ওয়ারি। আমি আশা করি তুমি আমাকে আজ তোমার কাজ দ্বারা খুশি করবে। তুমি শুধু তোমার কাজে ফোকাস করে থাকো, বাকিটা আমি দেখে নেব। নাও ওয়েট ফর দেম। ওকে ম্যাম, আই উইল ট্রাই মাই বেস্ট।
ফোনটা কেটে দিতেই ব্যক্তিটা রহস্যময় একটা বাঁকা হাসি হাসলো। সন্ধ্যা হতে শুরু করেছে। অজিহা, জেনি, রাসেল বেরিয়ে পড়েছে নিজেদের উদ্দেশ্যে। তিনজনকেই বেশ লাগছে দেখতে। আধা ঘন্টা পর তারা পৌঁছে যায় শাইনিং স্টার ক্লাবে। এখানকার একটা রুলস আছে, এখানে প্রবেশ করতে হলে মুখে পার্টি মাস্ক পরে ঢুকতে হবে, আর এই পার্টি মাস্ক তারাই প্রোভাইড করবে। জেনি, রাসেল, অজিহা এন্ট্রি হল থেকে মাস্ক নিয়ে পরে পার্টি হলে প্রবেশ করে। অজিহা তো ভেতরে ঢুকে পুরো অবাক, সে আগে কখনো এমন জায়গায় আসেনি। এই জায়গাটা পুরো রং বেরঙের আর্টিফিশিয়াল লাইটে ঠাসা। লাউড স্পিকারে গান বাজাচ্ছে এক ব্যক্তি যার নাম ডিজে, আর সেই ব্যক্তির বাজানোর গানের তালে তালে শতাধিক লোক নেচে চলেছে, কেউ উল্লাসে, কেউ তো উন্মাদ হয়ে। এখানে নারী পুরুষ সবাই আছে। অজিহাকে অমন অবাক হতে দেখে রাসেল শুধু মুচকি হাসলো। তারপর তারা এক টেবিলে গিয়ে বসলো। কিছুক্ষণ পর জেনি বলে উঠল, যেহেতু পার্টি হবে আমার তরফ থেকে, তাই পার্টির সরঞ্জামও আমাকেই আনতে হবে। তাই দুজনে এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। বলেই জেনি সেখান থেকে বার কাউন্টারের দিকে চলে যায়। অজিহা জেনির কথা শুনে বুঝতে না পেরে রাসেলকে বলল, পার্টির সরঞ্জাম মানে কিসের কথা বলছেন উনি? রাসেল শুধু মুচকি এসে বলে, একটু অপেক্ষা করো, এক্ষুনি দেখতে পারবে। দূর থেকে একজোড়া চোখ অজিহাদের উপর নজর রেখে চলেছে। রকি শাইনিং স্টার ক্লাবে এসেছে অনেকটা সময়, শুধু অচেনা ব্যক্তির ফোনের অপেক্ষা করছে। এমন সময় হঠাৎ তার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে তাকাতে দেখে স্ক্রিনে সেই নাম্বার জলজল করছে। তাই সে কথা বলার জন্য ফোনটা নিয়ে বাইরে নির্জন জায়গায় চলে আসে। তারপর ফোন রিসিভ করে বলে, হ্যাঁ ম্যাম, আমি আপনার কথা মতো ক্লাবে চলে এসেছি। হ্যাঁ, আমি দেখেছি তোমায়। শোনো, অজিহারাও এখানে চলে এসেছে। টেবিল নম্বর 3-এ তারা বসে আছে। অজিহার পরনে কালো টপস এবং মুখে লাল মাস্ক। আই রিপিট, মুখে লাল মাস্ক। আশা করি এখন কাজে লেগে পড়বে, আর কোনো ভাবে যেন ভুল যেন না হয়। মনে রেখো, ওদের সাথে আরো একটা মেয়ে আছে, ভুলেও তার দিকে নজর দেবে না, তার সাথে কিছু করার চেষ্টা করবে না। মনে রেখো, আমার অন্য কারোর জন্য নয়, শুধু অজিহা আর রাসেলের জন্যই এখানে এসেছি। অন্য কারোর জন্য সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। নিশ্চয়ই সবটা মনে আছে তোমার? ইয়েস ম্যাম, আমার সব মনে আছে। আমি এখনই কাজে লেগে পড়েছি। ফোন কেটে দিয়ে আড়ালে ব্যক্তিটা আবারও বাঁকা হাসি দেয়, আর ও বলে, অজিহা, অনেক বড় একটা ঝটকা খাওয়ার জন্য রেডি থাকো। আজ এখানেই তোমার সম্পর্কে দি এন্ড হবে। জেনি বার কাউন্টারে দাঁড়িয়ে কি অর্ডার করবে বুঝতে পারছে না। তার তো বিয়ার খাওয়ার অভ্যাস আছে, কিন্তু রাসেল অথবা বিশেষ করে অজিহার বিয়ারের সাথে অভ্যস্ত কিনা জানে না। বড় মুখ করে তো বলল, আমি আনছি সব, অথচ এখন বুঝতে পারছে না কি করবে। তাই সে রাসেলকে ডাক দিল, কিন্তু মিউজিক অতিরিক্ত লাউড চলার জন্য রাসেল জেনি ডাক শুনতে পায় না। তাই উপায় না পেয়ে জেনি রাসেলকে ফোন করে। রাসেল উঠে ফোন বের করে দেখে জেনির ফোন। তখন সেই জেনির দিকে তাকে ইশারায় বলে, কি হয়েছে? তখন জেনি হাতের ইশারায় রাসেলকে ডাক দেয়। রাসেল অজিহাকে বলে, তুমি এখান থেকে একটু নড়বে না প্লিজ, আমি এখনই আসতেছি, জাস্ট 2 মিনিটস। অজিহা কিছু বলার আগে রাসেল সেখান থেকে চলে যায়। অজিহা বাধ্য হয়ে চুপচাপ বসে থাকে টেবিলে। রকি ভিতরে এসে দেখে টেবিল নাম্বার 3-এ একটা মেয়ে বসে আছে, তাও একা। পরনে সেই ব্যক্তির বলা কালো টপস এবং মুখে লাল মাস্ক। সে একটু বাঁকা হেসে সেখানে গিয়ে সামনে থাকা ব্যক্তিটাকে উদ্দেশ্য করে বলে, বিউটিফুল লেডি, উইল ইউ প্লিজ ডান্স উইথ মি? সামনের মেয়েটা সামান্য হেসে বলল, শিওর। রকি তো অবাক, ভেবেছিল মেয়েটা মানা করবে বা সিন ক্রিয়েট করবে, কিন্তু এ তো একবার বলাতেই রাজি হয়ে গেল। যাই হোক, তাতে তার নিজেরই ভালো ভেবে রকি মেকি হাসি দেয়। আর দূর থেকে আবারও সেই একজোড়া চোখ রকিদের দিকে তাকিয়ে থাকে, আর শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে, অবশেষে তুমি আমার জেলে ধরা দিলে অজিহা। রাসেল জেনির কাছে পৌঁছে বলে, কি ব্যাপার ম্যাম, কোনো সমস্যা? আর দেখুন না রাসেল সাহেব, আমি এখানে চলে তো এসেছি, কিন্তু কি নেব তাই বুঝে উঠতে পারছি না। কেন? আসলে আমি তো বিয়ারে অভ্যস্ত, কিন্তু আপনি এবং অজিহা কি নিবেন সেটা ভেবে কনফিউজড হয়ে যাচ্ছি। তাই আপনাকে ডাক দিলাম। আপনার পছন্দ আপনি ভালো বলতে পারবেন। ও আচ্ছা, এই ব্যাপার। আপনি 2টো রিয়ার নিন, আর একজন জুস নিন। ওকে। বলে জেনি রাসেলের কথা অনুযায়ী 2টো বিয়ার আর একটা অরেঞ্জ জুসের অর্ডার দেয়। কিছুক্ষণ অপেক্ষা করার পর জেনি এবং রাসেল তাদের ড্রিঙ্কস নিয়ে টেবিলে এসে থমকে যায়। একই, অজিহা কোথায়? তাকে তো রাসেল এখানে রেখে গিয়েছিল এবং বারবার বলে গিয়েছিল সে যেন এখান থেকে উঠে কোথাও না যায়, রাসেল না আসা অবধি। তাহলে মেয়েটা গেল কোথায়? চিন্তিত হয়ে রাসেল আর জেনি আশেপাশে তাকিয়ে দেখতে থাকে এবং অজিহাকে খুঁজতে থাকে। একটা পর্যায়ে জেনির চোখ আটকে যায় সামনে। সে অদ্ভুতভাবে যন্ত্রমানবের ন্যায় স্থির হয়ে সামনের দিকে অপলকে তাকিয়ে আছে। জেনিকে এমন অবস্থায় দেখে রাসেল কয়েকবার জিজ্ঞাসা করে কি হয়েছে, সে এভাবে কেন দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো উত্তর না পেয়ে শেষমেশ সেও জেনির মতো সামনে তাকাতে জমে যেন পাথর হয়ে যায়।
একই দেখছে তারা, অজিহা তা আবার এই অবস্থায় অন্য একটা ছেলের সাথে এত ক্লোজ হয়ে ডান্স করছে। ছেলেটা বারবার নিষিদ্ধ জায়গাগুলোতে হাত দিচ্ছে, অথচ অজিহা কিছুই বলছে না। কেন? দৃশ্যটা দেখে রাসেলের চোখ রাগে রক্তবর্ণ ধারণ করে। ভেতরে যেন দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, তীব্র ঘৃণার আগুন। সেই সব দেখতে না পেরে দ্রুত সেখানে গিয়ে একটানে ছেলেটার থেকে অজিহাকে ছাড়িয়ে নিয়ে এক ধমকে বলে, এসব কি হচ্ছে? এইখানে এসে কি লজ্জাজনক, সব খুলে ফেলছো। খুব তো নিজের সম্মান নিয়ে বড় বড় ভাষণ দিতে, এখন কি হলো? মুহূর্তের মধ্যে সব উপড়ে গেল। সি অজিয়া, সি, আমি ভাবতেও পারিনি তোমার মতো একটা নরম ভদ্র মেয়ের পিছনে এমন একটা রূপ আছে। আসলে আমিই ভুল, তুমি নরম ভদ্র নও, বরং নরম ভদ্রের মুখোশ পরে নিখুঁতভাবে অভিনয় চালিয়ে যাওয়া একজন দ্রুত মানবী। আমার ঘৃণা করছে তোমার দিকে তাকাতে। এত নিচে কবে নেমে গেলে? আমি কিসে কম থেকে গেছিলাম যে আজ এই দিন দেখতে হলো আমায়? রাসেলের আচমকা অমন চিৎকারে হঠাৎ থমকে যায় পুরো হলরুম। গান বন্ধ হয়ে যায় এক নিমিষে। সবাই নাচানাচি হই হুল্লোড় বন্ধ করে গোল হয়ে দাঁড়িয়ে এসব কাণ্ড দেখছে। তারই মাঝে সেই চোখ জোড়াও এসব তামাশা দেখে আবারও ঠোঁটে শয়তানি হাসি জড়ালো। রাসেল এতটা সময় ধরে চিল্লাচ্ছে দেখে সামনের মেয়েটা বলে, হু আর ইউ? রাসেল যেন এই প্রশ্নে আরো রেগে যায়। তারপর দাঁতে দাঁত চেপে বলে, আমি কি মানে? তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে? এখন তুমি আমাকে চিনতে পারছো না? রাসেল একটু থেমে রকির দিকে এক পলক তাকিয়ে আবারও মেয়েটির দিকে তাকিয়ে বলে, ও এখন তো আমাকে চিনবে না, নতুন নাগর জুটিস তো, এখন আর আমাকে চিনি কি লাভ? রকি মেয়েটির দিকে তাকিয়ে বলে, বেবস, হু ইজ হি? আই ডোন্ট নো বেবস। কথাগুলো শুনে রাসেল যেন আর নিতে পারল না এসব। রাগে ওর গা কাঁপতে শুরু করলো। হঠাৎ করে মেয়েটির হাত চেপে ধরে বলল, আমি কে জানো না তাই না? বাসায় চলো দেখাচ্ছি আমি কে। এই কথা বলে রাসেল মেয়েটির হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। জেনিও রাসেলের এই রূপটা আগে কখনো দেখেনি বিধায় ভয়ে কিছুই বলতে পারল না। রাসেল যেতে যেতে হঠাৎ করে সামনে তাকিয়ে ভূত দেখার মতো চমকে গেল। জেনিও আচমকায় সামনে তাকিয়ে আবারও চমকে গেল। এ কি দেখছে তারা? আরেকটা অজিহা? কিন্তু কিভাবে সম্ভব? রাসেল তো অজিহার হাত ধরে রেখেছে, তাহলে অজিহা তার সামনে কি করে আসবে? একই রকম পোশাক, একই রকম বেশভূষণ, যেন অজিহার কার্বন কপি। রাসেল অন্য মেয়ের হাত ধরে আছে দেখে অজিহা বলল, কি ব্যাপার? আপনি আমি থাকতে কার হাত ধরে ঘুরছেন? হাত ছাড়ুন বলছি। অজিহার কথা শুনে রাসেল এক ঝটকায় হাত ছেড়ে দিয়ে সামনের দিকে তাকায়। তারপর অস্পষ্ট স্বরে বলে, অজিয়া তুমি এখানে? আমি এখানে মানেটা কি? আমি তো আপনাদের সাথে এলাম, তখন তাহলে এখানে থাকবো না তো কোথায় থাকবো শুনি? অজিহার উত্তরে রাসেল ভ্যাবাচাকা খেয়ে যায়। কি হচ্ছে তা কিছুতেই বুঝতে পারছে না রাসেল। অজিয়া এতক্ষণে খেয়াল করলো রাসেলের চোখ প্রচন্ড লাল এবং মুখে একটা রাগি রাগি ভাব লেগে আছে। রাসেল আবারও জিজ্ঞাসা করলো, কিন্তু তুমি এদিকে থেকে কিভাবে? মানে তুমি তো এখানে? রাসেলের এমন অগোছালো কথা শুনে অজিহা বলে, কি তখন থেকে উল্টাপাল্টা বলে যাচ্ছেন? আমি এদিকে মানে আমি তো একটু ওয়াশরুমে গিয়েছিলাম, তাই এদিক দিয়ে দিলাম। অজিহার কথা শুনে রাসেল বলে, তুমি যদি এখানে থাকো তাহলে একে? বলে রাসেল তার পিছনে থাকা মেয়েটার দিকে ইশারা করে। অজিহা রাসেলের ইঙ্গিত করা দিকে তাকিয়ে মেয়েটাকে দেখে, তারপর মুচকি হেসে যেন সে সবটাই জানে। অজিহার এমন হাসি দেখে রাসেলের মনে প্রশ্ন জাগে, এই হাসির অর্থ কি? পর্ব 36। অজিহা রাসেলের দেখানো দিকে তাকিয়ে মেয়েটাকে দেখে, তারপর মুচকি হাসে যেন সে সবটাই জানে। অজিহার এমন হাসি দেখে রাসেলের মনে প্রশ্ন জাগে, এই হাসির অর্থ কি? অজিহা বলতে শুরু করে, ও উনি, ওনার নাম সারা। কোইন্সিডেন্টলি আমার এবং তার ড্রেস আর মাস্ক হুবহু এক। এটা একটা মজার বিষয়। আপনি চলে যাওয়ার পর একটু ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়ায় কাকে বলবো বুঝে উঠতে পারছিলাম না। তারপর দেখি সারা নামের এই মেয়েটি নিজে থেকে আমার কাছে এসে পরিচিত হয়। তারপর কথায় কথায় আমি জিজ্ঞেস করি ওয়াশরুমটা কোন দিকে। তারপর উনি আমাকে দেখিয়ে দিলে আমি ওয়াশরুমে যাই, আর এখন ফিরলাম। সবাইকে নির্বাক দেখে অজিহা আবারও বলে, কি ব্যাপার, এখানে কিছু হয়েছে? রাসেল হাঁপ ছেড়ে একটু হেসে বলে, উফ বাবা, বাঁচা গেল। শোনো মেয়ে, এখানে কিছু নয়, অনেক কিছু হয়েছে। এখন নয়, যেতে যেতে বলবো। এখন চলো, আমার আর পার্টির দরকার নেই। বলেই হেসে দিল, সাথে জেনিও হাসলো। তারপর রাসেল খপ করে অজিহার হাতটা ধরে দ্রুত পায়ে বাইরে গিয়ে গাড়িতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিল। ক্লাবের ভিতর এত সময় সে আড়ালের ব্যক্তিটা সবকিছুই দেখেছে। রাসেলের মতো সেও ওই মেয়েটিকে অজিহা ভেবে খুশি হয়েছিল, ভেবেছিল আজ হয়তো সে তার প্ল্যানে সফল হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন অজিহা এসে ভুল ভাঙালো, তখন থেকে সেই ব্যক্তির চোখ দুটো ব্যর্থ হওয়ার ক্ষোভে জ্বলে উঠেছে। মনে একরাশ রাগ, ক্ষোভ, ঘৃণা নিয়ে সে ক্লাব ত্যাগ করে আর যেতে যেতে রকিকে মেসেজ করে, আজ তুমি তোমার কাজ দ্বারা আমাকে খুশি করতে পারলে না, এর ফল ভালো হবে না। মেসেজটা দেখা মাত্রই রকির চোখ ভয়ে চরক গাছ হয়ে যায়। সে ভয়ে কাপা কাপা হাতে লেখে, এবারের মতো আমাকে ক্ষমা করে দিন প্লিজ, আমাকে আর একটা সুযোগ দিন।
আমি আপনাকে নিরাশ করব না, প্লিজ আমাকে আর একটা সুযোগ দিন প্লিজ। রকির ফোনে আবারও শব্দ হয়। সে তাড়াতাড়ি ফোন চেক করে দেখে সেই নাম্বার থেকে মেসেজ। আমি তোমাকে আর একটা সুযোগ দেব, অপেক্ষা করো, সময় মতো তোমাকে কাল দেওয়া হবে। মেসেজটা দেখে রকি কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল। ওপাশ থেকে অচেনা ব্যক্তিটা মেকি হেসে মনে মনে বলল, এবারের মতো না হয় পরিস্থিতি তোমার অনুকূলে ছিল, কিন্তু সব সময় তোমার অসহায় হবে না। দেখি এর পরের বার তুমি কি করে রেহাই পাও। বলেই আবারও শয়তানি হাসি হাসলো। গাড়িতে সবটা খুলে বলল রাসেল। কিভাবে সে অন্য একটা মেয়েকে অজিহা ভেবে কি কাণ্ড ঘটিয়েছে ক্লাবে। অজিহা রাসেলের কথার প্রত্যুত্তরে কি কথা বলবে বা কি রিয়াকশন দিবে তা ভেবে পায় না। অবশেষে মুখে একটা অভিমানী ভাব এনে বলল, আপনি ভাবলেন কি করে আমি আপনি থাকতে অন্য কারোর স্পর্শ আমার শরীরে লাগাতে দিব? এতদিনে আপনি আমাকে এবং আমার ভালোবাসাকে এই চিনলেন? একবারও প্রয়োজন মনে করেননি যাচাই করে দেখার যে সেটা আমি ছিলাম কিনা? বাহ মিস্টার খান, বাহ, হোয়াটসঅ্যাপ, খুব ভালো করেছেন, শুনে খুব ভালো লাগলো। কথাগুলো বলে অজিয়া অন্যদিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসতে লাগলো। সে জানতো তার এই কথায় রাসেল একটু হলেও ঘাবড়ে যাবে, আর তাই হলো। রাসেলের মুখ অনুতাপে চুপসে গেল, কিছু বলতে পারল না। অজিয়া ইচ্ছে করে কথাগুলো বলেছে। রাসেল কি পারত না একটু যাচাই করে নিতে? তার মানে সে বিশ্বাস করে অজিয়া সে থাকতে অন্য কোনো পুরুষে আসক্ত হবে। এসব ভেবে একটু অভিমানও হলো। সে মনকে বুঝালো রাসেল তো ভুল কিছু করেনি, সেও তো অজিহাকে ভালোবাসে, বিধায় তাকে হারানোর ভয়ও কাজ করে তার ভিতর। আর তাই তো অন্য কোনো মেয়েকে দেখে অজিহা ভেবে যাচাই করার কথা তার মাথাতেই আসেনি। সে হয়তো ভেবেছিল সে অজিহাকে হারিয়ে ফেলছে, তাই তো অমন না ভেবে সিন ক্রিয়েট করে ফেলেছে। আর তাছাড়া রাসেলেরও বা দোষ কোথায়? মেয়েটার পোশাক হুবহু অজিহার মতো থাকার জন্যই তো যত কাণ্ড ঘটে গেল। রাসেলের জায়গায় যে কেউ থাকলেও সেও তেমনটাই করত। এসব বলে অজিহা নিজের মনকে সান্ত্বনা দিল, কিন্তু মুখ থেকে দুষ্টুমি হাসি এবং মাথা থেকে দুষ্টু বুদ্ধি গেল না অজিহার। রাসেলের চুপসে মুখটা দেখে তার বড্ড ভালো লাগছে। মনে মনে ফোন দিয়ে আটলো আর রাসেলকে একটু শিক্ষা দেবে যাতে আর এমন ভুল না করে। তাই মিথ্যা অভিমানী হওয়ার বাহানায় মুখ ঘুরিয়ে বসে রইল অজিহা। আর পুরো গাড়িতে ছেয়ে গেল পিনপতন নীরবতা। তিনজনাই বাসায় ফিরল কোনো রকম বার্তালাপ ছাড়া। তখন গাড়িতে সব বলার পরে অজিয়া অভিমান করেছে বলে রাসেল নিজেকে অপরাধীর মতো গুটিয়ে নিয়েছে। তারও মুখে কথা ছিল না, আর জেনি তো কি বলবে খুঁজেই পায়নি। তাই অগত্যা তিনজনে কোনো কথাবার্তা না বলে নীরবতা পালনের মধ্যে দিয়ে বাসায় ফিরেছে। বাসায় ফিরে কারো আর ডিনারের প্রয়োজন পড়েনি। আজ যা গেল তাদের উপর দিয়ে তাদের তিনজনাই ঘরের মধ্যে আছে। বাসায় ঢুকে জেনি শুধু বলল, গুড নাইট, আমি খুব টায়ার্ড, সকালে কথা হবে। বলেই সে কোনো রকমের উত্তর আশা না করে নিজের রুমে গিয়ে দরজা আটকে টাওয়েল নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে আর কোনো কিছু করার প্রয়োজন বোধ করে না। শরীরটা ঠান্ডা হয়ে যাওয়ায় বেশ ঘুম ঘুম পায় জেনির। তাই সে সোজা গিয়ে চুলগুলো মেলে দিয়ে নিজেকে এলিয়ে দেয় বিছানায়। আর মুহূর্তের মধ্যে চোখে ঘুম নেমে আসে জেনির। রাসেল আর অজিহাও নিজেদের রুমে গিয়ে দরজা আটকে দেয়। অজিহার মুখে কোনো কথা নেই, তবে অজিহা বুঝতে পারছে রাসেল তাকে কিছু বলার জন্য হাঁসফাঁস করছে। কিন্তু সে বিষয়টা পাত্তা না দিয়ে ফ্রেশ হতে চলে যায় ওয়াশরুমে। সেখানে গিয়ে নিজের ভেতরের চেপে রাখা হাসিটুকু বেরিয়ে আসে। রাসেল যাতে অজিহার হাসি শুনতে না পায় তাই অজিহা ট্যাপ চালিয়ে দেয়। ট্যাপের পানি পড়ার আওয়াজ ছাপিয়ে অজিহার হাসির আওয়াজ আর বাইরে আসতে পারে না। কিছুক্ষণ পরে অজিহা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে, তবে শাওয়ার নেয়নি অবশ্য। বেরিয়ে দেখে রাসেলের মুখটা এখনো চুপসে আছে, আর সেই চুপসে থাকা মুখ নিয়ে আস্তে আস্তে নিজের পোশাক পাল্টে নেয়। অজিহা এখনো কিছুই বলে না, চুপচাপ ঘুমানোর জন্য বিছানা তৈরি করতে থাকে। হঠাৎ দুম করে একটা শব্দ অজিহার কানে আসে। অজিহার শব্দ শুনে তার উৎস খুঁজতে থাকে। চারিপাশে চোখ বুলিয়ে নিতেই হঠাৎ করে রাসেলের দিকে চোখ যেতেই থমকে যায় অজিহা। রাসেলের হাত থেকে রক্ত পড়ছে আর দেয়ালে রক্তের ছিটে ফোটা। অজিহার বুঝতে বাকি থাকে না রাসেল কি করেছে। রাসেল নিজের সর্বশক্তি দিয়ে দেয়ালে ঘুষি মেরেছে, যার ফলে রাসেলের হাতে ক্ষত হয়ে রক্ত বেরিয়ে পড়ছে। অজিহা দ্রুত খাট থেকে নেমে তড়িৎ গতিতে রাসেলের কাছে গিয়ে অস্থির কণ্ঠে বলে, কি করলেন এটা? আপনি পাগল হয়ে গেছেন নাকি? এভাবে নিজের ক্ষতি করছেন কেন? দেখুন তো কতটা রক্ত বের হচ্ছে। রাসেল এক ঝটকায় তার হাত ছাড়িয়ে বলে, থাকো জিয়া, ঠিকই আছে। আমার এর থেকে বড় শাস্তি প্রাপ্য, আমার এর থেকে বড় শাস্তি প্রাপ্য। আমি তোমাকে সন্দেহ করছি, অন্য কোনো মেয়েকে তুমি ভেবে যা নয় তাই ভেবেছি এবং বলেছি, অথচ একবারও আমার মাথায় আসেনি আমার ওজি আমাকে ঠকাতে পারে না। অথচ আমি কিনা কি করেছি। রাসেলের কথা শুনে অজিয়া ফার্স্ট এড বক্সটা এনে রাসেলকে খাটে বসিয়ে রাসেলের হাতে ব্যান্ডেজ করতে করতে শান্ত কণ্ঠে বলে, দেখুন, আমার কথা মন দিয়ে শুনুন। আপনি যা করেছেন তা পুরোটা ভুল নয়।
একদিক থেকে সেটাও সঠিক। হ্যাঁ, একটু ভুল হয়েছে। আপনি জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি, কিন্তু তাও আপনি এমনটা করেছেন। হয়তো আমাকে বলেননি, আমি ভেবে অন্য কাউকে বলেছেন, যেটা ইনডাইরেক্টলি আমাকে বলেছেন। আপনি বলেছেন এটা ভুল নয়, তবে আপনি কিছু আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন, যেটা আমাকে বিন্দু পরিমাণ কষ্ট দিয়েছে। তবে একদিক থেকে আপনি সঠিক। আমরা যাদেরকে ভালোবাসি ঠিক তাদেরকেই আমরা মারি, বকি, সন্দেহ করি, আবার ভালোবাসি। আমরা যাকে অধিক ভালোবাসি তাকে হারানোর ভয় রীতিমতো আমাদের বয়ে নিয়ে বেড়াতে হবে। তাকে অন্য কারোর সাথে দেখলে তা সহ্য হয় না। তাই আমরা অল্পতেই হাইপার হয়ে গিয়ে আমাদের কন্ট্রোলের বাইরে গিয়ে ব্যবহার করে ফেলি। আপনিও তাই করেছেন। আমাকে ভালোবাসেন আপনি, তাই আমাকে অন্য কারোর সাথে সহ্য করতে না পেরেই এসব কথা বলেছেন। সবাই হয়তো এমনই করবে, তাই এসব নিয়ে আর মন খারাপ বা বেশি ভাবার দরকার নেই। যা হয়েছে ভালোই হয়েছে। এতে করে আমি জানতে পারলাম আপনি আমাকে আসলেই ভালোবাসেন, আর অনেকটা ভালোবাসেন। তাই আমি আর কিছুই মনে করিনি। আপনিও সব ভুলে যান, ঠিক আছে? আর বলেই অজিহা রাসেলের গালে একটা চুমু দিয়ে আলতো হেসে রাসেলের হাতের ব্যান্ডেজ বাঁধা শেষ করে আবারও বিছানা বানানোই মন দেয়। রাসেল অজিহার আচরণে বেশ অবাক হয়। মেয়েটা হঠাৎ করে কবে এতটা ম্যাচিউরড হয়ে গেল। অন্য কোনো মেয়ে হলে হয়তো এতক্ষণে বিরাট কাণ্ড ঘটিয়ে বসতো বা বড়সড় তুলকালাম কাণ্ড করে ফেলতো। অথচ অজিহা এত কিছুর পরেও কতটা স্বাভাবিক, সে সবকিছু কতটা পজিটিভলি নিয়ে বিষয়টাকে সরল করে দিয়েছে, কত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে বিষয়টা। অজিহা কতটা বিশ্বাস করে তাকে, অথচ সেই কিছু ভেবে দেখার প্রয়োজন বোধ না করে কি কাণ্ড করে ফেলেছে। সবটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। অজিহা বিছানা রেডি করে রাসেলকে শুতে ডাকলো। রাসেল আর কথা না বাড়িয়ে রুমের লাইট অফ করে দিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ে একপাশে। এখনো কতটা অস্বস্তি হচ্ছে বুকের ভেতর। বিষয়টা অজিহা বুঝতে পেরে রাসেলের বুকে মাথা রেখে বলে, বললাম না, অত ভাবতে হবে না, চিন্তা নেই। এই অজিহা আপনাকে এত সহজে ভুল বুঝবে না, আর অকারণে ছেড়েও যাবে না। তাই এখন সবকিছু মন থেকে ছেড়ে ফেলে আমাকে বুকে জড়িয়ে একটা ঘুম দেন। আমার খুব ঘুম পাচ্ছে। বলে অজিহা রাসেলের বুকে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। আর রাসেলও মুচকি এসে অজিহাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিদ্রায় আশায় চোখ বুজে নেয়। আজ জেনির ফাইনাল চেক আপ ডে। রাসেল জেনিকে সেই সাইক্রিয়াটিস্টের কাছে নিয়ে যাবে বলে ওরা রেডি হচ্ছে। ওদের রেডি হতে দেখে অজিহারও মনটা তাদের সাথে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। এই সুযোগে তারও একটু বাইরে বেড়াতে যাওয়া হবে। এই কদিনে তারা কম বেড়ায়নি অবশ্য, তবে আজকের বিষয়টা আলাদা। আজ যদি ডক্টর জেনিকে সুস্থতার সার্টিফিকেট দিয়ে দেয় তাহলে জেনি ফিরে যাবে তার বাসায়, আবারও সেই নর্মাল জীবন। আর রাসেলও আবারও ব্যস্ত হয়ে পড়বে নিজের কাজে। তখন আবারও অজিহা আটকে পড়বে নিজের বাসায়। তাই অজিহা রাসেলকে উদ্দেশ্য করে বলল, আমিও আপনাদের সাথে যাব। রাসেল অজিহার এমন আবদার একটু অবাক হলো না, কারণ সে জানতো অজিহা তার কাছে এমন আবদারই করবে। রাসেল তাকে মানা না করে মুচকি হেসে সম্মতি দিয়ে বলে, সময় কম, দ্রুত তৈরি হয় নাও। অজিহা রাসেলের কথায় অবাক হলো। সে ভেবেছিল রাসেল হয়তো তাকে মানা করবে তাদের সাথে যেতে, কিন্তু তা না করে সে এক কথাতেই রাজি হয়ে গেছে। তাই অজিহা একটু অবাক হয়। তারপর আর বেশি না ভেবে দ্রুত তৈরি হতে চলে যায়। জেনি তৈরি হয়ে সে রাসেলকে উদ্দেশ্য করে বলে, তাহলে আমরা এবার চলি। অজিহা কোথায়, ওকে একটু বলে যাই। রাসেল মুচকি হেসে বলে, তার আর প্রয়োজন পড়বে না। মানে অজিয়াকে বলে যাওয়ার প্রয়োজন পড়বে না, কারণ সে আমাদের সাথেই যাচ্ছে। রাসেলের কথায় জেনি অবাক হলেও খুশি হয়ে বলে, ওয়াও, রিয়েলি? দ্যাটস গ্রেট। হ্যাঁ, ভাবলাম আজ ওকে নিয়ে যাই। আপনি চলে যাওয়ার পর তো আমিও কাজে ব্যস্ত হয়ে পড়বো, তখন মেয়েটা আটকে পড়বে চার দেওয়ালের মাঝে। তাই ভাবলাম যতদিন বা ততক্ষণ আপনি আছেন এবং আমি ফিরে আসি ততক্ষণ একটু ঘুরে ফিরে কাটাই। বলেই রাসেল মৃদু হাসলো, আর জেনিও স্বভাবতই হাসলো। ওদের কথা শেষ হতে না হতেই অজিহা এসে হাজির হয়। তারপর ও মুখে হাসি জড়িয়ে বলে, তাহলে আমরা বের হই। জেনি অজিহার দিকে কিছুটা এগিয়ে অজিহার গাল দুটো টেনে আদুরে গলায় বলে, থ্যাংক ইউ অজিহা, আমার সঙ্গ দেবার জন্য। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ। লাভ ইউ টু ম্যাম। বলেই অজিহা হেসে দিল, সাথে জেনিও হেসে দিল। রাসেল এই দুই নারীর কাণ্ড দেখে বলে, আপনার পারেন কি করে এসব? আমরা ছেলেরা তো এমন কারো দূরের কথা আদুরে গলায় কথা বলতে গেলেও আমাদের কেমন লাগে। রাসেলের এমন কথা শুনে জেনি এবং অজিহা দুজনাই কেমন একটা ভঙ্গিতে রাসেলের দিকে তাকিয়ে বলে, ওসব আপনি বুঝবেন না। এটা আমাদের স্পেশাল ট্যালেন্ট, যা শুধু নারীর মধ্যেই বিদ্যমান। আর এটা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি বেশি দিয়েছেন। আপনাদের জন্য নয়, এটা বুঝলেন? তাই আপনারা ওসব পারেন না এবং পারবেনও না। এখন কথা না বলে চলুন, দেরি হয়ে যাচ্ছে।
বলেই অজিহা জেনি আগে আগে হাঁটা দেয় আর রাসেল পিছনে পিছনে হাঁটা দেয়। রকি হাতে ড্রিঙ্কস নিয়ে বসে আছে। সেদিনের সেই ঘটনার পর থেকে সে আর কোনো কিছুতেই যেন শান্তি পাচ্ছে না। যতক্ষণ না সে তার কাজ করে সে অচেনা ব্যক্তির সামনে নিজেকে প্রমাণ করতে পারছে ততক্ষণ তার মন শান্ত হবে না। বেশ অস্থির অস্থির হয়ে আছে রকি। হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। মেসেজ আসার শব্দে রকি কিছুটা বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে মেসেজ চেক করতেই থমকে যায়। আবারও অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে, তবে নাম্বারটা একই নাম্বার নয়। রকি একটা জিনিস খেয়াল করেছে, সে অচেনা ব্যক্তি যতবারই তাকে ফোন বা মেসেজ করেছে একটা নাম্বার থেকে নয়, বরং আলাদা আলাদা নাম্বার থেকে ফোন বা মেসেজ করেছে। আজও অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে, তাই রকি অনায়াসে চিনে ফেলল এটা সেই ব্যক্তি। তবে প্রতিবারের মতো আজও ভিন্ন নাম্বার থেকে মেসেজ এসেছে। রকি বুঝতে পারে অচেনা ব্যক্তিটি খুবই শার্প মাইন্ডেড। সে নিজের সেফটি রেখে তবেই কাজ করে, কোনো এদিক ওদিক হলে যাতে ধরা পড়ে না যেতে হয় বা তাকে ট্যাপ করে বের করা না যায়, সেজন্য সে ভিন্ন ভিন্ন নাম্বার ব্যবহার করে। তাই রকি একটু মুচকি এসে মেসেজ দেখলো, যাতে লেখা ছিল, তুমি আরেকটা সুযোগ চেয়েছিলে না, নাও আরেকটা সুযোগ তোমার দরজায় করা নাড়ছে। দরজা খুলে সুযোগ গ্রহণ করে কাজে লেগে পড়ো। অজিয়ারা আজ স্টেনফোর্ড প্রাইভেট ক্লিনিকে যাচ্ছে। সেদিন না হয় একই রকমের ড্রেসের জন্য কনফিউজ হয়ে গিয়েছিলে, তবে আজ যেন সেটা না হয়। অজিয়া আজ হলুদ রঙের একটা টপস পরে এবং জিন্স পরে বেরিয়েছে, সাথে রাসেল এবং আগের মেয়েটা আছে। তোমায় আবারও বলছি, ওদের যেন কিছু না হয়। শুধু অজিয়াকে আঘাত করতে হবে, মরে গেলেও কোনো সমস্যা নেই, তবে অন্যদের গায়ে যেন একটা টোকাও না লাগে। আজ তুমি তোমার যোগ্যতা প্রমাণ করে আমাকে খুশি করো। যদি পারো তাহলে তোমার পুরস্কার পৌঁছে যাবে তোমার দরজায়। আগামী 1 ঘন্টার মধ্যে আমি রেজাল্ট চাই। রকি এত বড় একটা মেসেজ খুব মন দিয়ে পড়লো। তারপর নিজের ভেতর থেকে এক আলাদা জোশ অনুভব করলো, হয়তো তা নিজের যোগ্যতা প্রমাণ করতে পারার জোশ। রকি একটা শয়তানি হাসি দিয়ে পাল্টা মেসেজ করলো, চিন্তা করবেন না, আজ আপনার কাজের একটা পরিণয় দিয়েই ছাড়বো। মেসেজটা করে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। অপর পাশে সেই ব্যক্তির ফোনের নোটিফিকেশন রিংটোন বেজে উঠল। সে রকির মেসেজটা দেখে বাঁকা হাসলো আর মনে মনে বলল, তো সরি অজিয়া, আমি শুধু চেয়েছিলাম তুমি যে কোনো ভাবে রাসেলের জীবন থেকে বেরিয়ে যাও বা রাসেল তোমাকে বের করে দিক। তার হলো না, কিন্তু যে কোনো মূল্যে আমি তোমাকে আলাদা করবই। তাই বাধ্য হয়ে তোমাকে ওপারে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। হ্যাপি জার্নি সুইটি, অ্যান্ড অনস এগেইন সরি। রাসেলরা ক্লিনিকে পৌঁছে ডক্টরের সাথে দেখা করে। ডক্টর জেনির ইমপ্রুভমেন্ট দেখে অবাক হয়ে যায়, কারণ সে এরকম অনেক কেস হ্যান্ডেল করেছে আর সব ক্ষেত্রেই দেখেছে এমন ডিপ্রেশনে থেকে বের হতে মানুষের অনেক সময় লেগে গেছে, আর কেউ কেউ তো বের হতে না পেরে সুইসাইড করেছে। তবে জেনি প্রায় 10 থেকে 12 দিনের মধ্যে নিজেকে সুস্থ করে তুলেছে। এটা বেশ অবিশ্বাস্য বিষয়ের মতো। তবে ডক্টর এর জন্য রাসেল এবং অজিয়াকে ধন্যবাদ জানায় আর বলে জেনি এখন থেকে আবারও নিত্যকর্ম করতে পারবে, অফিসও জয়েন করতে পারবে। তারপর তারা সবাই খুশি মনে বাইরে বেরিয়ে আসে। তখনই জেনি বলে, তাহলে যেহেতু আমি এখন পুরোপুরি সুস্থ, তার মানে আমাকে এবার আমার বাসায় ফিরে যেতে হবে। আর থাকা হবে না আপনাদের সাথে, আর বেরোনোও হবে না একসাথে। তাই চলুন আমরা আজ সারাদিন উপভোগ করি। এখন যেহেতু দুপুর হয়ে গেছে, তাই শুরুটা না হয় রেস্টুরেন্ট থেকেই হোক। জেনির প্রস্তাবে অজিহা খুব খুশি এবং রাসেলও অমত করে না, কারণ জেনি তো ঠিকই বলেছে। তাই রাসেল জেনির উদ্দেশ্যে বলে, এই তো সামনেই, এটা খুব ভালো রেস্টুরেন্ট, আপনারা সাবধানে রাস্তা পার হয়ে যান, আমি গাড়িটা পার্ক করে আসছি। বলেই রাসেল গাড়ির চাবি নিয়ে চলে যায় গাড়ি পার্ক করার জন্য। আর জেনি এবং অজিহা রাস্তার ওপাশে থাকা রেস্টুরেন্টে যাওয়ার জন্য রাস্তা পার হতে শুরু করে। অচেনা ব্যক্তির কথায় রকি এত সময় অজিহাদের ফলো করছিল, এতক্ষণ কোনো উপায় পায়নি। তবে এখন সে দেখল অজিহার তার সাথে আরেকটা মেয়ে ব্যস্ত রাস্তা পার হবার চেষ্টায় রাস্তায় নেমে পড়েছে। রকি বুঝতে পারে এটাই তার সুযোগ, তাই সে মুখে একটা শয়তানি মার্কা হাসি এঁটে গাড়ি স্টার্ট দিয়ে ফুল স্পিডে তাদের দিকে ছুটে যায়। অজিহা আর জেনি প্রায় রাস্তার এপাশে চলেই এসেছে। এমন সময় দেখে একটা গাড়ি অতিরিক্ত স্পিডে তাদের দিকে ধেয়ে আসছে। তখন তারা তাড়াহুড়ো করে রাস্তার পাশে চলে যেতে গেলে জেনি পা মুচকে পড়ে যায়। আসলে জেনির পায়ে হাই হিল থাকায় সে ব্যালেন্স হারিয়ে ফেলে, তাই অসাবধানতা বশত পা মুচকে গিয়ে পড়ে যায়। অজিহা খুব চেষ্টা করে তাকে টেনে তোলার, কিন্তু জেনি তো পায়ের ব্যথায় প্রায় কুঁকড়ে গেছে। এদিকে খুব কাছে চলে আসে গাড়িটা এবং ঘটে যায় অন্য একটা অপ্রত্যাশিত ঘটনা। জেনির পায়ে হাই হিল থাকায় সে ব্যালেন্স হারিয়ে ফেলে, তাই অসাবধানতা বশত পা মুচকে গিয়ে পড়ে যায়।
অজিয়া খুব চেষ্টা করে তাকে টেনে তোলার, কিন্তু জেনি তো পায়ের ব্যথায় প্রায় কুঁচকে যায়। এদিকে খুব কাছে চলে আসে গাড়িটা এবং ঘটে যায় অন্য একটা অপ্রত্যাশিত ঘটনা। অজিহা তার সর্বশক্তি দিয়ে জেনিকে টান দিয়ে রাস্তার পাশে নিয়ে দুজনায় পড়ে যায়। সামনে উঁচু একটা অংশ থাকায় দুজনারই সেখানে আঘাত লেগে কপাল কেটে যায়। মুহূর্তের মধ্যে এমন আকস্মিক ঘটনায় সবাই থমকে যায়। রাসেল তেমন অবস্থা দেখে দৌড়ে চলে যায় জেনিদের কাছে, গিয়ে দেখে জেনি অলরেডি অজ্ঞান হয়ে গেছে আর অজিহার জ্ঞান আছে, তবে দুজনেরই কপাল কেটে অঝরে রক্ত পড়ছে। রাসেল তাড়াতাড়ি করে অজিহাকে ধরে উঠিয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? অজিহা হাঁপাতে হাঁপাতে বলে, আমাকে নিয়ে ভাববেন না ম্যাম, দেখুন কি হলো। রাসেল দেখে জেনির জ্ঞান নেই। তখন অজিহা আর রাসেল তাড়াতাড়ি করে জেনিকে হাসপাতালে নিয়ে যায়। জেনির মাথার ক্ষতটা একটু গভীর হওয়ার ফলে বেশ ভালোই ব্লাড লস হয়েছে। ডক্টর এমন কেস দেখে দ্রুত জেনিকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যায়। রাসেল অজিহারও ট্রিটমেন্ট করার কথা বললে অজিহা বলে, আমি ঠিক আছি, আমার তো সামান্য একটু কেটে গেছে, পরে ড্রেসিং করে নিলেই হবে। আগে ম্যামের জ্ঞান ফেরাবার ব্যবস্থা করতে হবে। অজিহার এমন বোকা বোকা কথা শুনে রাসেল একটু অবাক এবং রাগ মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আর ইউ ম্যাড অর সামথিংস? বলছে এখনই কেটে গেছে? তোমার কোনো ধারণা আছে কতটা কেটে গেছে? তোমার পরা হলুদ টপটা রক্তে ভিজে গেছে ইতিমধ্যে, আর সে বলছে তার কিছুই হয়নি। বেশি পাকনামি করতে হবে না, এখন ডক্টর কাছে যাবে, চলো। রাসেলের কথা শুনে অজিহা বলল, আপনাকে তো বললাম আমার কিছু। অজিয়া আর বলার মতো অবস্থায় রইল না। চোখের সামনে ঝাপসা হয়ে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। রাসেল অজিয়ার অসম্পূর্ণ কথা শুনে কিছু একটা আন্দাজ করতে পারল। সাথে সাথে পেছনে তাকিয়ে দেখে অজিহা পড়ে যাচ্ছে। তৎক্ষণাৎ রাসেল গিয়ে অজিয়াকে ধরে ফেলে আর অজিয়া রাসেলের কোলেই অচেতন অবস্থায় পড়ে থাকে। রাসেল দ্রুত ডক্টরকে ডাক দিলে ডক্টর এবং কয়েকজন নার্স ওয়ার্ড বয় মিলে অজিয়াকে অন্য একটা কেবিনে নিয়ে যায়। ডক্টর কিছুক্ষণ অজিয়াকে পর্যবেক্ষণ করে। রাসেল জিজ্ঞাসা করে ভয়ের কিছু আছে কিনা। তখন ডক্টর জানে অজিয়ার অনেকটা ব্লাড লস হয়েছে, যার দরুন ব্লাডের ঘাটতি পড়ে সেন্স হারিয়ে ফেলেছে। এখন ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে, না হলে জ্ঞান ফেরানো মুশকিল হয়ে যাবে। আরেকটা নির্দিষ্ট সময় পর জ্ঞান না ফিরলে পেশেন্টের কোমায় চলে যাওয়ার চান্স থাকে। কথাটা শুনে রাসেল একটু ভয় পেয়ে গেলে ডক্টর আশ্বাস দিয়ে বলে, চিন্তার কোনো কারণ নেই। জেনি এবং অজিহা দুজনেরই ব্লাড ওনাদের হাসপাতালের ব্লাড ব্যাংকে আছে, তাই এই সময় মতোই ওদের ব্লাড দেওয়া যাবে। কথাগুলো শুনে রাসেল একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। এরপর অজিহাকে ব্লাড দেওয়া শুরু হলে রাসেল কেবিনের বাইরে এসে দাঁড়িয়ে চেয়ে থাকে অজিহার মুখের দিকে। মুখটা কেমন চুপসে গেছে, কেমন নেতিয়ে পড়েছে মেয়েটা। রাসেল একটু দীর্ঘশ্বাস ফেলে অজিহার মুখের দিকে তাকিয়ে বলে, এই মেয়ে আর বদলালই না, বেশি পাকনামো করতে গিয়েছিল, তার বলে কিছুই হয়নি, অথচ এখন অচেতন হয়ে বেটে পড়েছে। একে নিজে কি করি আমি? অবশ্য অচেতন আছে, ভালোই আছে। যে মেয়ে ইঞ্জেকশন নিতে গেলে ভয়ে কেঁদে কেটে একসার হয়ে যায়, সে যদি দেখতো তাকে ব্লাড দেওয়ার জন্য এত বড় আর এত মোটা একটা সুচ ফোরানো হচ্ছে, তাহলে তো পুরো হসপিটালটা মাথায় করে নিত। কথাগুলো ভেবে রাসেল আবারও দীর্ঘশ্বাস ফেলে। ঘন্টা দুয়েক পর অজিয়ার ইতিমধ্যে জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতে যখন দেখেছে তার হাতে সুচ ফুটিয়ে ব্লাড দেওয়া হচ্ছে, তখন কে দেখে কার কাণ্ড। সে তো চিৎকার চেঁচামেচি করে হাসপাতাল মাথায় তুলে নিয়েছে। কোনো কথাতেই কোনো কাজ হচ্ছে না। রাসেল এবং ডক্টররা এত করে বোঝাচ্ছে তাকে, অথচ সে তাদের কথা মানতে নারাজ। কিন্তু অজিহার শরীর এখন অনেকটাই দুর্বল, আর ব্লাড লস হওয়ায় পর্যাপ্ত ব্লাড তার শরীরে না থাকায় শরীর আরো খারাপ করবে, বিধায় তার এই সম্পূর্ণ ব্লাড নেওয়া অত্যন্ত জরুরি। কি কে শোনে কার কথা? শেষমেশ কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে ডক্টররা অজিহাকে জোর করে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। আর অপরদিকে জেনির জ্ঞান এখনো ফেরেনি, তবে ডক্টররা বলেছে সে এখন অনেকটা স্টেবল আছে, তাই জেনিকে কেবিনে শিফট করা হয়েছে। তারও ব্লাড চলছে হাতে। রাসেল বেচারা পড়েছে মহা ঝামেলায়, একবার এর কাছে তো আরেকবার ওর কাছে। দৌড়াদৌড়ি করে রাসেল বেশ ক্লান্ত হয়ে পড়েছে। যেহেতু রাসেল অনেকটাই খাটাখাটুনি করেছে এবং অজিয়া ঘুমাচ্ছে এবং জেনির জ্ঞান ফেরেনি, তাই ডক্টর রাসেলকে সাজেস্ট করে একটু বিশ্রাম নিয়ে নিতে। নিজে সুস্থ থাকলে তবে অপরকে সুস্থ রাখার দায়িত্ব পালন করতে পারবে। তাই রাসেলও একটু রেস্ট নেওয়ার জন্য অজিহার কেবিনে গিয়ে পাশে থাকা ছোট্ট একটা বেডে নিজের গায়ে এলিয়ে দেয়। আর মুহূর্তের মধ্যে রাজ্যের যত ক্লান্তির ভারে বুঝে আসে রাসেলের চোখের পাতা। কেটে গেছে 2 দিন, আজ জেনিকে বাসায় নিয়ে যাওয়ার দিন। অজিহাকে পরের দিনই ডিসচার্জ করে দেওয়া হয়েছিল। আজ জেনিকে ডিসচার্জ করা হবে। সবকিছুই ঠিক আছে, শুধু জেনির পাটা মুচকে যাওয়ার ফলে পায়ে ব্যান্ডেজ করা হয়েছে। বলা হয়েছে অন্তত 2 থেকে 3 দিন হাঁটাচলা করা যাবে না, আর মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। সব ফর্মালিটি পূরণ করে জেনিকে খুব সাবধানে বাসায় নিয়ে যাওয়া হয়। বাসায় গিয়ে বিকালে রাসেল গল্প করছে বসে অজিহা জেনির সাথে। রাসেল নিজ দায়িত্বে কফি করে নিয়ে এসে গল্প করছে। অজিহা আর জেনি গল্প করছে। রাসেল এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। রাসেল কেমন তাকিয়ে থাকতে দেখে অজিহা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, অমন করে তাকিয়ে আছেন কেন?
রাসেল মুচকি হেসে বলে, বাসায় মাত্র 3টা মানুষ, একটা পুরুষ আর 2জন নারী। 2জন নারী মিলে এই একমাত্র পুরুষের সেবা করবে তা না, তারা দুজনের মাথায় ব্যান্ডেজ লাগিয়ে বসে আছে। একজনের তো বোনাস হিসেবে পায়েও ব্যান্ডেজ আছে, আর এই একমাত্র পুরুষকে এই 2জন নারী সেবা করা লাগছে। রাসেলের কথা শুনে অজিহা জেনি দুজনাই শব্দ করে হেসে দেয়। তারপর অজিহা বলে, এতদিন তো আমরাই করেছি, এবার না হয় আপনি একটু সেবা করুন আমাদের। কতদিন একা একা বসে খাবেন, এবার আমাদেরও একটু খাওয়ান। হ্যাঁ, এখন তাই করতে হবে, উপায় নেই। বলে তিনজনই একসাথে হেসে ওঠে। কেটে গেছে আরও 2 দিন। ডক্টরের কথা মতো অজিহা এবং জেনির মাথার ব্যান্ডেজ সরিয়ে ফেলা হয়েছে, তবে জেনির পায়ের ব্যান্ডেজটা এখনো আছে। রাসেল এই কয়দিনে অজিহার পাশাপাশি জেনিরও খুব করে খেয়াল রেখেছে। অজিহার সবকিছু ভালো লাগলেও একটা জিনিস তাকে খুব করে ভাবায়। রাসেল যখনই অজিহার কাছে যায়, কোনো না কোনো বাহানায় জেনি তাকে ডেকে নেয়, তাহলে রাসেলের জেনির কাছে যেতে হয়। তাছাড়া রাসেল জেনিকে ফ্লোরে পা রেখে হাঁটতেই দেয় না। কোথাও যাওয়ার প্রয়োজন হলে রাসেল তাকে কোলে করে নিয়ে যায়। এই কদিনে রাসেল আর জেনির মধ্যে কেমন যেন অদ্ভুত একটা অজানা সম্পর্ক জায়গা করে নিয়েছে। রাসেল এখন অজিহার থেকে বেশি সময় জেনির সাথে কাটায়, অথচ অজিহা প্রাণপণ চেষ্টা করে সবটা পজিটিভলি নেওয়ার। তবে নারীর মন তো সব সইতে পারলেও নিজের ব্যক্তিগত পুরুষকে অন্য কারো কাছে অন্য কারোর সাথে সইতে পারে না। তারপরে অজিহা সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটা সুন্দর সকালের কথা, অজিহা কেমন মনমরা হয়ে দাঁড়িয়ে আছে তা খেয়াল করে রাসেল অজিহার কাছে গিয়ে অজিহাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, কি ব্যাপার, আমার বউটা মন খারাপ কেন? অজিহা মলিন মুখে জবাব দেয়, মন খারাপ করবে না তো কে করবে? তার বর কি এখন তার বউয়ের মন ভালো করার দায়িত্বটা সঠিকভাবে পালন করে? কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? কিছুই করেননি বলেই তো মন খারাপ। আপনি এখন আমার দিকে খেয়ালই করেন না, বলতে কেমন লাগছে। তবে এখন আপনি সব মনোযোগ জেনি ম্যামকে দেন, এটা ঠিক নয়। যখনই আমরা কাছাকাছি এসেছি ঠিক তখনই কোনো না কোনো বাহানায় আপনি তার কাছে ছুটে চলে গেছেন। ও এই বিষয়, তাহলে এখনই মনটা ভালো করে দিই। বলেই রাসেল অজিহার ঠোঁটের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। খুব কাছাকাছি চলে এসেছে এমন সময় জেনি চলে আসে তাদের রুমে। রাসেলদের এমন অবস্থায় দেখে জেনি উল্টো দিকে ঘুরে বলে, সরি আমি কিছু দেখিনি। রাসেল আর অজিহা দুজন ছিটকে দুদিকে চলে যায়। রাসেল মাথার পিছনে হাত বোলাতে বোলাতে বলে, না না ম্যাম, তেমন কিছু না। আপনি কি কিছু বললেন? চলো আপনার রুমে গিয়ে কথা বলি। বলেই রাসেল জেনিকে নিয়ে চলে যায়। জেনির এমন অসময়ে আসা আর রাসেলের করা এমন অদ্ভুত কাজে অজিহার মেজাজটা অসম্ভব রকমের খারাপ হয়ে যায়। মনে হয় মেজাজটা রাগের চরম পর্যায়ে পৌঁছে যায়। সে ধপ করে বিছানায় বসে পড়ে। কিছু সময় পর রাসেল এসে অজিহার পাশে বসে বলে, সরি, আসলে বোঝই তো। অজিহা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, ও ও এসছেন ও এসছেন আমি তো ভেবেছি আজ হয়তো আপনার দেখাই পাবো না। আপনি এলেন কেন খামোখা? রাসেল অজিহার কথা শুনে গম্ভীর হয়ে বলে, হোয়াট ইজ দিস অজিয়া, এটা কেমন ব্যবহার? অজিহা এবার একটু উচ্চস্বরে বলে ওঠে, এর থেকে ভালো ব্যবহার আমি করতে পারি না। আওয়াজ নামিয়ে কথা বলো অজিয়া। কেন আওয়াজ কেন নামাবো? আমি কি কোনো দোষ করেছি যে আমি আওয়াজ নামিয়ে কথা বলবো? আর আপনারই বা এত রাগ হচ্ছে কেন আমার কথায়? ও আচ্ছা, আমার কথার জন্য আপনার তো সমস্যা হবারই কথা। তাহলে যান না, যেখানে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলেন সেখানেই যান। অজিহার কথা শেষ হতে না হতে ঠাস করে শব্দ হয়। অজিহা অবাক নয়নে সামনে তাকিয়ে নির্বাক হয়ে যায়। ঘটনার আকস্মিকতায় অজিহা কিছুক্ষণের জন্য জমে গিয়েছিল। তারপর নিজের হুঁশ ফিরতে গালে হাত দিয়ে একটা তাচ্ছিল্য ভরা হাসি দেওয়ার সাথে সাথেই চোখ দিয়ে 2 ফোঁটা গরম অশ্রু গড়িয়ে পড়ে। তারপর হাসি বজায় রেখে অজিহা বলে, ব্যাস এইটুকুই বাকি ছিল। সব কিছুই পেয়েছিলাম আপনার কাছ থেকে, শুধু এইটুকুই বাকি ছিল। আজ আপনি সব কিছুর পূর্ণতা দিয়ে দিয়েছেন, আর এতে আমি একদমই অবাক হইনি। বিশ্বাস করেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথাগুলো বলে অজিহা ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে ঝর্ণাটা ছেড়ে দিয়ে তার নিচে বসে আটকে রাখা কান্নাদের বাইরে আসার অনুমতি দিয়ে অঝরে কাঁদতে থাকে। এতক্ষণে রাসেলের হুঁশ ফেরে, আর হুঁশ ফিরতে কেমন হাঁসফাঁস করতে থাকে। সে কি করে বসলো এটা? সে তো কখনো অজিহার গায়ে ফুলের টোকা অবধি দেয়নি, অথচ আজ থেকে চর মেরে বসলো। যদিও সে রাগের মাথায় করেছে এটা। রাসেল ভাবলো অজিহার কাছে ক্ষমা চাইবে। পর মুহূর্তেই ভাবলো অজিহা ভুল করেছে আর সেই ভুলের জন্য শাস্তি পেয়েছে। যদিও শাস্তিটা একটু বেশি হয়েছে, তবু এখন তার কাছে ক্ষমা চাইলে সে একই ভুল বারবার করবে। তাই রাসেল সিদ্ধান্ত নিল সে অজিহার কাছে ক্ষমা চাইবে না। এর থেকে পরে সবটা স্বাভাবিক হলে অজিহাকে বুঝিয়ে বলবে বিষয়টা। সে যা ভাবছে একদমই ভুল ভাবছে, আর আজ যেটা বলেছে সেটা তো আরো ভুল বলেছে। এরপরে রাসেলও রুম থেকে বেরিয়ে যায়। রকি ভীত ও সন্ত্রস্ত হয়ে আছে। সে এবারেও তার কাজটা সম্পূর্ণ করতে পারেনি।
এখন সে কি জবাব দেবে সেই ব্যক্তির কাছে? কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে ফোনে মেসেজ আসে আননোন নাম্বার থেকে। রকি বুঝতে বাকি থাকে না কে ফোন করেছে। রকি কাঁপা কাঁপা হাতে ফোনটা তুলে এক নাগাড়ে বলতে থাকে, সরি ম্যাম, আমি কাজটা করতে পারিনি। কিন্তু ম্যাম, এবার আমার দোষ ছিল না। আমি অজিহার ওপর দিয়েই গাড়িটা চালিয়ে দিতে গিয়েছিলাম, তখনই ওই তৃতীয় ব্যক্তি অর্থাৎ আজিহার সাথে থাকা মেয়েটাকে মাঝখানে চলে আসে, আর তখনই সবটা এলোমেলো হয়ে যায়। প্লিজ ম্যাম, আমাকে ক্ষমা করে দিন ম্যাম, প্লিজ। তখন ওপাশ থেকে বলে ওঠে, টেনশন করো না, আমি তোমাকে কিছু বলার জন্য ফোন করিনি। শুধু এটুকু বলতে ফোন করেছি যে আজ থেকে তোমাকে আর কিছু করতে হবে না। তুমি চেষ্টা করেছো, তাই কিছু টাকা তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এখন যা করার ওই মেয়েটাই করবে। আমি ওই মেয়েটাকেই বানাবো আমার তুরুপের দাস। আপনি কি করতে চাইছেন ম্যাম? সেটা তোমার নাম না জানলেও হবে। আর আজ থেকে আমাদের কন্ট্রাক্ট বন্ধ, মনে রেখো যেন। বলেই ফোন কেটে দেয় ব্যক্তিটি। তারপর মুচকি হেসে বলে, জেনিই হবে আমার অস্ত্র। জেনিকে ব্যবহার করেই আমি রাসেলের আর অজিহার সম্পর্কে ফাটল ধরিয়ে দুজনকে আলাদা করতে পারবো। দুজনকে দুই মেরুতে পাঠিয়ে দেবো। অজিহা প্রায় ঘন্টাখানেক শাওয়ার নিয়েছে, যার ফলে তার চোখ লাল হয়ে যায় প্রচুর, আর ঠান্ডা লাগতে শুরু করে। অজিহা বুঝতে পারে তার অলরেডি জ্বর এসে গেছে, তাই অজিহা ওয়াশরুম থেকে বেরিয়ে কাপড় পাল্টে নেয়। অজিহা বুঝতে পারে সে এখন আর স্বাভাবিক থাকতেও পারবে না। শীতের কারণে শরীর কুকড়ে যাচ্ছে অজিহার। অজিহার চোখের সামনে কেমন ধোঁয়াশা হয়ে আসছে। অজিহা দ্রুত একটা কম্বল নিয়ে কোনো মতে শরীর জড়িয়ে বাচ্চাদের মতো করে জড়সড় হয়ে শুয়ে পড়ে। রাসেল দুপুরে খাবার সময় অজিহাকে শুয়ে থাকতে দেখে অনেকবার ডাকতে থাকে, কিন্তু অজিহা কোনো উত্তর দেয় না। রাসেল ভাবে সকালের ঘটনার জন্য অজিহা হয়তো এখনো রেগে আছে। রাসেলের উপর তাই কথা বলছে না। তাই রাসেল ভাবে অজিহাকে এখন বিরক্ত না করে তাকে সামলে নেওয়ার জন্য সময় দেওয়া উচিত। তাই রাসেল তাকে না ডেকে একাই খাবার টেবিলে চলে যায়। তারপর খাবার রেডি করে জেনিকে ডেকে নিয়ে আসে। জেনি খাবার টেবিলে এসে অজিহাকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, অজিহা কোথায়? ও খাবে না? আসলে ওর শরীরটা ভালো না, তাই একটু শুয়ে আছে। আমরা খেয়ে নিই, ও পরে খেয়ে নেবে। রাসেলের কথা শুনে জেনি আর কিছু বলে না। রাসেল আর জেনি মিলে খাবার খেয়ে নেয়। তারপর কিছুক্ষণ গল্প করে সবটা আবার সাজিয়ে গুছিয়ে রেখে দুজনে যে যার রুমে চলে যায় রেস্ট নেওয়ার জন্য। রাসেল ফিরে দেখে কিছু সময় আগে যেভাবে অজিহাকে শুয়ে থাকতে দেখেছিল, অজিহা এখনো ঠিক একইভাবে শুয়ে আছে। এক বিন্দুও নড়চড় হয়নি দেখে রাসেলের একটু সন্দেহ হয়। সে অজিহার কাছে গিয়ে আবারও অজিহাকে বেশ কয়েকবার ডাক দেয়, কিন্তু এবারও অজিহা সাড়া দেয় না। তাই রাসেল এবার বেশ চিন্তিত হয়ে অজিহার গায়ে হাত দিতেই চমকে যায়। অজিহার গা পুড়ে যাচ্ছে জ্বরে। রাসেল দ্রুত অজিহাকে ঠিক করে শুয়ে দিয়ে বেশ কয়েকবার তাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকতে থাকে, কিন্তু অজিহা রেসপন্স করতে পারছে না। অচেতন না হলেও সে অচেতনের মতো পড়ে আছে, কেমন নেতিয়ে গেছে। রাসেলের ডাকে রেসপন্স করার শক্তিটুকুও পাচ্ছে না। রাসেল খেয়াল করে তখনও অজিহার চুল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। রাসেল বুঝতে পারে অজিহার জ্বর আসার কারণ। ইতিমধ্যে অজিহার শরীরে কাঁপুনি ওঠা শুরু হয়ে গিয়েছে। রাসেল দ্রুত আরো একটা কম্বল বের করে অজিহার গায়ে জড়িয়ে দেয়। একটা টাওয়েল দিয়ে অজিহার মাথা ভালো করে মুছে দিয়ে কষ্ট করে অজিহাকে একটা ওষুধ খাইয়ে দেয়। তারপর অজিহার মাথার কাছে বসে জলপট্টি দিতে থাকে। থার্মোমিটার দিয়ে গায়ের তাপমাত্রা মেপে দেখে গায়ে 104 ডিগ্রি জ্বর। রাসেল বেশ ঘাবড়ে যায়। ঠান্ডা পানি দিয়ে অজিহার মাথায় জলপট্টি দিতে থাকে অনবরত। ঘণ্টাখানেক পর রাসেল আবারও জ্বর মেপে দেখে অজিহার গায়ের তাপমাত্রা অনেকটাই কমে গেছে। তখন রাসেল একটু স্বস্তির নিঃশ্বাস নিয়ে অজিহাকে শুইয়ে দিয়ে রান্নাঘরে গিয়ে 1 কাপ কফি বানিয়ে ব্যালকনিতে বসে ধোয়া ওঠা কফির মগে চুমুক দেয়। রাতে ডিনারের সময় সবাই টেবিলে বসে আছে, অথচ কারো মুখে কোনো কথা নেই। জেনি মাঝে মাঝে কথা বলছে, রাসেল তার উত্তর দিচ্ছে, আর অজিহাও মাঝে মাঝে রেসপন্স করছে। অজিহা সন্ধ্যায় ঘুম থেকে উঠে মাথার কাছে জল পট্টি এবং থার্মোমিটার এবং তার গায়ে আরো একটা কম্বল দেখে বুঝে গিয়েছিল এটা রাসেলের কাজ। অজিহা মনে মনে বলেছিল, আঘাত করে এখন আবার তাতে মলম লাগানোর চেষ্টা চলছে। এটা ভেবে অজিহা রাসেলের সাথে এখন অব্দি একটি কথাও বলেনি, আর বলবেই বা কি করে। তার যে শরীরে নয় বরং মনে আঘাত লেগেছে। আঘাতটা তার শরীরে দিলেও তার যন্ত্রণা গিয়ে বেঁধেছে মনে। একটা বাইরের মানুষের জন্য রাসেল প্রথমবার তার গায়ে হাত তুলল। এটা এত সহজে কি করে ভুলে যাবে অজিহা? তাই অভিমান পুষে রেখে রাসেলের দিকে ফিরেও তাকায়নি এখনো অব্দি। এতক্ষণ কারো মুখে কোনো কথা নেই, বিশেষ করে অজিহা আর রাসেলের মুখে। তারা যথেষ্ট স্বাভাবিক ব্যবহার করার চেষ্টা করলেও জেনি বুঝতে পারে কিছু একটা হয়েছে। তাই জেনি কিছুটা আন্দাজ করে অজিহার দিকে তাকিয়ে বলে, অজিহা, আজ এত চুপচাপ কেন তোমরা? কিছু হয়েছে? অজিহা বেশ ঘাবড়ে গিয়ে আমতা আমতা করে বলে, না না ম্যাম, কিছু হয়নি। আসলে আমার সেই দুপুর থেকে অনেকটা জ্বর, এখনো তার ঘোর কাটেনি। ক্লান্ত লাগছে আর মাথা খুব ব্যথা করছে।
তাই কথা বলতে ইচ্ছা করছে না। অজিয়া কথাটা স্বাভাবিকভাবে বললেও জেনি মেনে নিত, কিন্তু অজিয়ার ঘাবড়ে যাওয়া চেহারার আমতা আমতা করছে দেখে জেনি কনফার্ম হয়ে যায় কিছু তো হয়েছে। জেনি আর তেমন বাড়াবাড়ি না করে অজিয়াকে নরম গলায় বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে খাবার খেয়ে তারপর ঔষধটা খেয়ে ঘুমিয়ে পড়ো। সকালে তোমার সাথে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, যেটা তোমার শোনা খুব জরুরি। জেনির এই কথায় অজিহার বুকের ভিতর ধক করে ওঠে, প্রশ্ন জেগে ওঠে। কি এমন বলবেন উনি যেটা আমার শোনা জরুরি? উনি কিছু আন্দাজ করতে বা বুঝতে পারেননি তো? জেনির বলা কথা অজিহাকেও রাতেও ঠিকমতো ঘুমাতে দেয়নি। কি এমন বলবে জেনি, এটা ভেবে ভেবে অজিহার রাতের ঘুম উড়ে গিয়েছিল। তাই সকালে উঠতেও কষ্ট হয়নি অজিহার। চিন্তা করার কারণে নিজের জ্বরের কথাও অজিহা প্রায় ভুলেই বসেছিল। সকালে টেবিলের উপর ওষুধ দেখে মনে পড়ে অসুস্থতার কথা। অজিহা নামাজ পড়ে কিছুক্ষণ ব্যালকনিতে ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। সকালের আবহাওয়া নিজের গায়ে ছুঁয়ে নেবার আশায়। প্রায় ঘন্টাখানেক পর সূর্যের আলো এসে অজিহার মুখে পড়ে। অজিহা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তার ব্রেকফাস্ট বানানোর সময় হয়ে গেছে, তাই সে কাউকে না ডেকে সোজা চলে যায় কিচেনে ব্রেকফাস্ট বানানোর উদ্দেশ্যে। ব্রেকফাস্ট বানানো প্রায় শেষের দিকে, তখনই অজিহা খেয়াল করে রাসেল ফ্রেশ হয়ে বাইরে আসছে। রাসেলকে আসতে দেখে অজিহার সাথে সাথে নজর সরিয়ে নিয়ে নিজের কাজে মন দেবার চেষ্টা করে। রাসেল ড্রয়িং রুমে এসে দেখে অজিহা খাবার বানাচ্ছে। রাসেল বলে ওঠে, হোয়াট ইজ দিস অজিয়া? তুমি অসুস্থ আর এই শরীর নিয়ে তোমাকে কে বলেছে রান্না করতে? আমি খাবার অর্ডার করে দিতাম। রাসেলের কথায় অজিহা কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে নিজের কাজ করতে থাকে। এমন মনে হচ্ছে অজিহার কানে কিছুই পৌঁছায়নি। অজিহার এমন ডোন্ট কেয়ার ভাব দেখে রাসেল একটু দৃঢ় কণ্ঠে বলে, কি হলো অজিয়া? আমি কিছু বলছি তোমায়। অজিয়া একটু গাছাড়া ভাব দেখিয়ে কাজের দিকেই দৃষ্টি রেখে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।